সো চ্যাপ্টার নাম্বার 7, বিপ্রতীপ কোণের ধারণা। বিপ্রতীপ কোণ অল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলা হয় ইংরেজিতে। সো জিনিসটা কি সেটা বুঝবো। আজ আমরা কাঠ তৈরি করব। তাই আমরা আয়তক্ষেত্রাকার অনেকগুলি কাঠ কেটেছি। কাঠগুলির উপরে ফিতে দিয়ে নানাভাবে লাগিয়ে সাজাবো এবং ফাঁকা জায়গায় আঁকবো। মতিউর করলো বলে একটা ছবি দিয়েছে এবং এখানে দেখো মানে আলটিমেটলি জিনিসগুলো কি রিপ্রেজেন্ট করছে। এখানে ধরো একটা সরলরেখা আছে এবং এখানে ধরো আর একটা সরলরেখা আছে। এই যে দুটো সরলরেখা একটা জায়গায় ছেদ করলো, এই যে কোণটা আর এই যে কোণটা, এই কোণটাকে কি দেখতে পাচ্ছ না? আচ্ছা, এবার দেখো, এবার কি বইটা এসছে? এখনো বই আসেনি? এবার তো বইটা এসছে, বইটা দেখতে পাচ্ছ না? এই যে বইটা দেখতে পাচ্ছ না, এই বইটা। আচ্ছা, ঠিক আছে। সো আমি বইয়ের প্রথম থেকেই বলছিলাম যে মতিউর করলো বলে আমরা কি করেছি, এই যে এখানে একটা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছি, এটা যদি একটা স্ট্রেট লাইন হয় এবং এটা যদি আর একটা স্ট্রেট লাইন হয়, এই দুটো স্ট্রেট লাইন এবং এদের মধ্যবর্তী যে কোণগুলো উৎপন্ন হয়েছে, ধরো এই একটা কোণ আর এই একটা কোণ, এই কোণ দুটো তো সম্পূর্ণ উল্টো দিকে রয়েছে এবং এই কোণটার কথা যদি বলা হয় তার সঙ্গে এই কোণটার কথা যদি বলা হয়, এই দুটো কোণও কিন্তু সম্পূর্ণ উল্টো দিকে রয়েছে। সো এই কোণগুলোকে আমরা বলি বিপ্রতীপ কোণ। ওকে, ঠিক একই রকমভাবে অন্বেষা করলো বলে আর একটা ছবি আমাদেরকে দিয়েছে। সো এই ছবিতেও কিন্তু আমরা ওরকম দুটো সরল রেখা পাবো, একটা হচ্ছে এই এবং আর একটা হচ্ছে এই। দুটো সরলরেখা তাকে একটা বিন্দুতে ছেদ করেছে। সুতরাং এখানেও যে উল্টো কোণগুলো আমরা পাচ্ছি, একটা হচ্ছে উপরের দিকে কোণ পাচ্ছি, একটা নিচের দিকে কোণ পাচ্ছি, একটা ডান দিকে একটা বাদিকে, একটা এই কোণটা তার সঙ্গে এটা এবং আরেকটা এটার সঙ্গে এটা। এই যে কোণগুলো, এগুলো কিন্তু ভার্টিক্যালি অপোজিট বা বিপ্রতীপ কোণ বলা হয়। দেখছি মতিউর কাঠের টুকরো দু টুকরো ফিতে এমনভাবে আছে, আবার অন্বেষারও কাঠের দু টুকরো ফিতে অন্যরকমভাবে আছে। মতিউরে যেভাবে আছে লম্বালম্বিভাবে আছে, অন্বেষার কিন্তু মানে কোনাকুনিভাবে আছে। কিন্তু দুরকম কার্ডেই এই দুরকম ফিতে পরস্পরকে ছেদ করেছে এবং কয়েকটি বিশেষ ধরনের কোণ তৈরি করেছে। এই কোণগুলির মধ্যে আমরা সম্পর্ক খোঁজার এবার চেষ্টা করব। ওকে, সো আমরা একটু নিচের দিকে যাই। চারটে কোণ, আমি যে চারটে কোণের কথা একটু আগে বলছিলাম, সেই চারটে কোণের নাম দিয়েছে 1, 2, 3, 4 করে চারটে কোণের নাম দিয়েছে। এখন প্রথমত যে কোণগুলো চাঁদা দিয়ে মাপতে বলেছে, এখন আমরা এই কোণগুলোকে সব চাঁদা দিয়ে এই মুহূর্তে মাপা, তোমরা মাপতে পারো বাট আমি এখানে চাঁদা দিয়ে মাপতে পারবো না। সো চাঁদা দিয়ে মাপলে প্রথম কোণটা এটা দেখেই বোঝা যাচ্ছে এটা 90 ডিগ্রি হবে। 2 নম্বর কোণও 90 ডিগ্রি হবে, 3 নম্বর কোণও 90 ডিগ্রি হবে, 4 নম্বর কোণও 90 ডিগ্রি হবে। এটা মতিউরের ছবিতে চারটে কোণের মানই কিন্তু 90 ডিগ্রি হবে এবং চারটে কোণ দেখো তোমাদের এখানে সমানও দেখিয়েছে যে চারটে কোণই 90 ডিগ্রি। ওকে, চাঁদা দিয়ে মেপে দেখছি দ্বিতীয় কার্ডে কিন্তু চারটে কোণের মান সমান হবে না, চারটে কোণের মান কিন্তু সমান হবে না। ওকে, সো সাপোজ ধরো এই আম, আমি ধরে নিচ্ছি যে এই 1 নং কোণটার মান, সাপোজ ধরো মানে এরকম একটা কিছু হবে 120 ডিগ্রি কিছু যদি হয়। সো এই 3 নং কোণটার মানও কিন্তু 120 ডিগ্রি হবে। সো যদি এটা 120 হয়, 3 নংটাও 120 হবে, মানে আমি সাপোজ ধরছি যা হবে দুটো সমান হবে এবং সেক্ষেত্রে 4 নম্বরটার ভ্যালু আসবে 60 ডিগ্রি এবং এটার ভ্যালু আসবে 60 ডিগ্রি। কারণ আমরা আগের চ্যাপ্টার অনুযায়ী জানি যে আমরা যদি এই বরাবর একটা সরল রেখা ড্র করি, এই বরাবর এই যে সরলরেখাটা ড্র করছি, এই সরলরেখার উপরে অবস্থিত এই সরলরেখার উপর অবস্থিত যে যে কোনো যে কোণগুলো, মানে এই একটা কোণ, এই কোণটা এবং মানে আরও একটা সরলরেখা আমাদেরকে ড্র করতে হবে, তা নাহলে বোঝাটা অসুবিধার হবে। ধরো এই আর একটা সরলরেখা, এই যে কোণটা, এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান 60 ডিগ্রি হবে, কারণ এটা টোটালটা একটা সরল রেখা তৈরি করেছে।
তো সেই সেন্সে কিন্তু আমরা এই দুটো কোণকে 60 ডিগ্রি বলতে পারি। ওকে, এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ 1 নং এবং 3 নং কোণের মান 120 ডিগ্রি করে, এবং 2 নং এবং 4 নং কোণের মান কিন্তু 60 ডিগ্রি করে, শুধু 60 ডিগ্রি করে। একটা কথা বলে রাখি, এই যে চারটে কোণ মানে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, আমি যদি একটু নাম দিই এ বি একটা সরলরেখা, একটা সিডি সরলরেখা। জয়দি খাতায় সব করছো তো এগুলো? বইয়ের মধ্যে করো না কিন্তু, করছো তো খাতায়? সো এই সরলরেখা দুটো যদি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, যে চারটে কোণ উৎপন্ন হচ্ছে, প্রথম কোণটা কি উৎপন্ন হচ্ছে? অ্যাঙ্গেল এ ও সি, মানে এই কোণটা। দ্বিতীয় কোণ অ্যাঙ্গেল বি ও সি, মানে এই কোণটা। তৃতীয় কোণ এই কোণটা অ্যাঙ্গেল বি ও ডি। চতুর্থ কোণ এই কোণটা অ্যাঙ্গেল এ ও ডি। এই যে চারটে কোণ উৎপন্ন হলো, এই চারটে কোণের যোগফল, এই চারটে কোণের যোগফল কিন্তু 360 ডিগ্রি হবে। এই চারটে কোণের যোগফল কিন্তু 360 ডিগ্রি হবে। ওকে, তো তোমরা এখানে দেখতে পারো দুটো 120 পাচ্ছি, দুটো 60 পাচ্ছি। সো 120 120 240, আর 60 60 120, সো টোটালি কিন্তু 360 ডিগ্রি হচ্ছে। সো দেখছি 1 নং এবং, আবার আমি যদি একটু বই থেকে পড়ি, দেখছি 1 নং এবং 2 নং কোণ সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ নিয়ে আমরা আগে পড়েছি যে যে কোণগুলো এরকম পাশাপাশি থাকে, এই কোণটা এবং এই কোণটা পাশাপাশি কোণ, এবং এই কোণ দুটো পরস্পর যোগ করে 180 হচ্ছে বলে এরা সম্পূরক কোণ। বাট যেহেতু পাশাপাশি এবং মানে এদের মধ্যে একটা কমন সাইড আছে এবং এদের একটা কমন ভার্টেক্স বা শীর্ষবিন্দু রয়েছে, এইরকম কোণকে আমরা সন্নিহিত কোণ বলি। এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছি। সন্নিহিত কোণ 1 নং এবং 3 নং মানে উল্টো উল্টো, এবং 2 নং এবং 4 নং এই কোণগুলো বিপরীত দিকে আছে, তাই এদের কি বলবো? এদেরকে বলবো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ, এদেরকে আমরা বলবো কি কোণ? বিপ্রতীপ কোণ। সো দেখো সেই কথাটা এখানে লিখলো, 1 নং এবং 3 নং, 2 নং এবং 4 নং এই কোণগুলো বিপরীত দিকের কোণ দুটিকে বিপ্রতীপ কোণ বলা হয়। অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাদেরকে বিপ্রতীপ কোণ বলে। এই হলো সংজ্ঞা। প্রশ্ন বিপ্রতীপ কোণ কাকে বলে পরীক্ষায় দিতে পারে, সো তার সংজ্ঞা হলো এটা। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপরীত দিকে যে দুজোড়া কোণ উৎপন্ন হয় তাদেরকে বিপ্রতীপ কোণ বলে। ওকে, সো আমি এগিয়ে যাচ্ছি। প্রশ্ন দিতে পারে বিপ্রতীপ কোণ কাকে বলে। বিপ্রতীপ কোণের ধারণা, এবার দেখো, আমার বন্ধু সাথী হাতের কাছিটি, সাথীর হাতের কাছিটি দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন করেছে। ছবি দেখেই বুঝতে পারছো। এখানে যদি আমি ছবিটা দিয়ে বলতে চাই যে এই যে কাছিটা, এই কাছিটার এখানে যদি আমরা দুটো সরল রেখা ড্র করি, একটা হচ্ছে ধরো এই মাথা থেকে এই মাথা, ওকে, আর একটা হচ্ছে ধরো এই মাথা থেকে এই মাথা। এই যে দুটো সরল রেখা দেখতে পাচ্ছ, এই দুটো সরল রেখার মধ্যবর্তী যে কোণ চারটে কোণ উৎপন্ন হলো, সো এই হলো একটা। এই কোণটার সঙ্গে, সরি আমার বেশি দাগ বাইরে চলে গেল, এই কোণটার সঙ্গে এই কোণটা, এটা একটা বিপ্রতীপ কোণ। কোণ দুটোর মান অবশ্যই সমান হবে। এবং এই কোণটার সাথে এই কোণটাও বিপ্রতীপ কোণ, এবং এই কোণ দুটোর মানও সমান হবে। আমি যদি সেই নাম দিই এ বি সি ডি, এবং মাঝখানে এই বিন্দুটার নাম যদি ও দিই, তাহলে অ্যাঙ্গেল এ ও, এটা দিয়েছি কি ডি দিয়েছি, অ্যাঙ্গেল এ ও ডির সঙ্গে সমান হবে অ্যাঙ্গেল এ ও ডির সঙ্গে সমান হবে বি ও সি, আর অ্যাঙ্গেল এ ও সির সঙ্গে সমান হবে অ্যাঙ্গেল বি ও ডি। ওকে, এই কথাটা কিন্তু যে কোনো বিপ্রতীপ কোণেই খাটবে, এবং আমরা আরও এক্সাম্পল দেখতে চলেছি। যদি আমার ভাই দুটি স্কেল দিয়ে মাঝখানে সুতো দিয়ে আটকালো, এবং সেক্ষেত্রেও এ দেখো এখান থেকে এই একটা এবং এখান থেকে এই একটা, এবং এখানেও কিন্তু বিপ্রতীপ কোণ উৎপন্ন হচ্ছে। যদি আমরা সেই সেম নাম দিই, যে একটাকে এ বি আর একটাকে সিডি, মাঝখানে যেখানে ছেদ করলো সেই বিন্দুটার নাম ও, সো এখানেও কিন্তু বিপ্রতীপ কোণ উৎপন্ন হচ্ছে। সিমিলারলি দুটো পেন্সিল নিয়ে যদি আমরা করতে চাই, সে সেম কথা, মিতা একইভাবে দুটি পেন্সিল নিয়ে করলো বলেছে এখানে। সো এই যদি একটা স্ট্রেট লাইন হয় এবং এই যদি আর একটা স্ট্রেট লাইন হয়, সো এই স্ট্রেট লাইন দুটোর আমি যদি নাম দিয়ে দিই, যে এটার নাম যে কোনোভাবে দিই, যদি এ বি, এটা সিডি, সো এর মাঝখানে যদি এই বিন্দুটা ও হয়, তাহলেও কিন্তু এই দুটো কথা খাটছে এ ও ডির সঙ্গে,
বিওসি সমান এবং এওসির সঙ্গে বিওডি সমান। ওকে, সো দুমুখ খোলা কাঁচি, দুটি স্কেলের মাঝখানে সুতো দিয়ে জোড়া এবং দুটি পেন্সিলেরকে জুড়ে দুজোড়া বিপ্রদীপ কোণ পেলাম। চাঁদা দিয়ে এই কোণগুলো মেপে লিখি যে কত কত বড় ডিগ্রি করে আসছে। তো এটা মাপা খুবই সোজা, এই কোণটার মান যা হবে এই কোণটার মানও তাই হবে, এই কোণটার মানও যা হবে এই কোণটার মানও তাই হবে। ওকে, সো ইট ইজ ভেরি ইজি। সিমিলারলি এখানে এই কোণটার মান যা হবে এই কোণটার মানও তাই হবে, সরি উপরের কোণ 1 নং কোণের মান যা হবে 3 নং কোণের মান তাই হবে, 4 নং কোণের মান যা হবে 2 নং কোণেরও মান তাই হবে। ওকে, সো আমি নিচে যাচ্ছি এবার আস্তে আস্তে। হাতে কলমে কি বলছে, আমি মোটা খাতায় দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা এবিসিডি আঁকলাম, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা এবিসিডি আঁকলাম এবং যারা পরস্পরকে অভিদ্ধ ছেদ করেছে। পাশে 4টি কোণের পাশে অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি লিখলাম। খাতার উপর ট্রেসিং কাগজ রেখে ট্রেসিং কাগজের কোণটি আবার আঁকলাম এবং খাতায় আঁকা খাতার পাতা ও ট্রেসিং পেপার একটি বোর্ডে রেখে ও বিন্দু দিয়ে আলপিন দিয়ে আটকালাম। এবার ট্রেসিং পেপারের ও বিন্দুতে আলপিনের সাপেক্ষে 180 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। সো দেখছি ট্রেসিং পেপার 1 নং খাতার ওপরে 3 নংয়ের সঙ্গে মিলছে। আচ্ছা, মানে আলটিমেটলি কি করছে, এই তো দুটো সরলরেখা এ বি সিডি, এবার এই সরলরেখাটাকে আলটিমেটলি যখন 180 ডিগ্রি ঘোরাবে তখন কি হবে, যে দুটো নতুন সরলরেখা চলে আসবে সেটা এরকমভাবে চলে আসবে। মানে এটা হাতে কলমে প্রমাণ করছে যে তখন বি এর জায়গায় চলে আসবে বি, বির জায়গায় চলে আসবে এ, ডির জায়গায় চলে আসবে সি, সির জায়গায় চলে আসবে ডি। সো আলটিমেটলি আমরা ওই যে জিনিসটা বলেছিলাম যে অ্যাঙ্গেল এ ও বির সঙ্গে এ ও ডির সঙ্গে অ্যাঙ্গেল সি ও ডি বি সমান হবে, আর অ্যাঙ্গেল বি ও সির সঙ্গে অ্যাঙ্গেল বি ও সি না, অ্যাঙ্গেল এওসির সঙ্গে অ্যাঙ্গেল বি ও আর কি থাকলো বিওডি এটা সমান হবে। এই যে কথাটা বলেছিলাম সেটা এখানে হাতে কলমে প্রমাণ করার চেষ্টা করেছে যে 1 নং কোণের সঙ্গে কিন্তু আমাদের 4 নং কোণ, যেটা 1 নং কোণের সঙ্গে 3 নং কোণ যেটা সেটা মিলে যাবে এবং 2 নং কোণের সঙ্গে যে 4 নং কোণ সেটা মিলে যাবে। সুতরাং দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ তৈরি হয় তাদের প্রতি জোড়া পরস্পর সমান। ওকে, তাহলে যে বিপ্রতীপ কোণগুলো তৈরি হলো সেই বিপ্রতীপ কোণগুলো কিন্তু পরস্পর সমান কোণ, সেটা আমরা পেলাম এই হাতে কলমে দেখে। ওকে, সো আমি সেই সমান কোণের কথাটা অনেকক্ষণ ধরেই বলে আসছি। সো আমি মানে বইয়ে যখন এসে বলছে তার অনেক আগে থেকেই আমি এটা বলছি। সো নেক্সট পেজ, খুব ইম্পর্টেন্ট জায়গা। এবার আমি ও মুক্তা দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা আঁকবো ও যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করব যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়েছে, তাদের প্রতিজোড়া পরস্পর সমান। করতে বলেছে ওই একই রকমভাবে, চাঁদা দিয়েও করতে পারো। ইউক্লিড প্রায় 325 খ্রিস্টপূর্বাব্দ থেকে 265 খ্রিস্টপূর্বাব্দ নিয়ে আমাদের আশা করি কোনো অসুবিধা নেই, মানে এটা উল্টো হয়। যীশুখ্রিস্টের জন্মে 325 বছর আগে তার জন্ম এবং মৃত্যু 265 বছর আগে। ওকে, সো গ্রিসের একজন গণিতজ্ঞ, জ্যামিতির জনক বলা হয় এনাকে, জ্যামিতির জনক বলা হয়। তাহলে মানে এখানে ওই যে যেমন একটা সংখ্যার কথা বলেছিল সেই 1723 নিয়ে আমি বলেছিলাম। সো ওই রকম ছোট ছোট প্রশ্ন কিন্তু অনেক সময় আসে এইরকম এই জায়গাগুলো থেকে। ওকে, সো জ্যামিতির জনক বলা হচ্ছে ইউক্লিডকে, যিনি প্রায় 280 খ্রিস্টপূর্বাব্দে তিনি 13টি খণ্ডে একটি বই লেখেন এবং সেই বইটার নাম ছিল এলিমেন্টস। ওকে, ইউক্লিডের লেখা বই এলিমেন্টস, ইউক্লিডকে জ্যামিতির জনক বলা হয় এবং ইউক্লিডের লেখা বই হচ্ছে এলিমেন্টস। ইউক্লিড সামতলিক ও ঘন জ্যামিতির ওপরে 476টা উপপাদ্য, আমরা এখনো উপপাদ্য করা শুরু করিনি, ক্লাস 8 থেকে আমাদের উপপাদ্য শুরু হবে, ক্লাস 9, 10 উপপাদ্য থাকবে এবং উঁচু ক্লাসে তো আরও অনেক উপপাদ্য থিওরেম যেগুলোকে বলি থাকবে। সো সেই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে এবং এই উপপাদ্য কিন্তু অঙ্ক পরীক্ষায় নাম্বার তোলার একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। ওকে, সো তিনি ইউক্লিড সামতলিক ও ঘন জ্যামিতি, সামতলিক মানে যেটা একটা সমতলে আঁকা যায় সেই জ্যামিতি, এবং ঘন জ্যামিতি মানে হচ্ছে যেটা সলিড জিওমেট্রি বলা হয় ইংরেজিতে। মানে ধরো কোনো একটা ফুটবল, কোনো একটা চোং মানে কোনো একটা বিস্কুটের কোটো, এরকম যে সমস্ত আকারের বস্তু
সেই সমস্ত বস্তুগুলোর যে জ্যামিতি, সেই জ্যামিতির ওপরে 476টা 467 467টা 67টা উপপাদ্য সংগ্রহ করেন, এবং কয়েকটি ধরে নেওয়া সত্যের ওপর নির্ভর করে, মানে জাস্ট কতগুলো অ্যাসাম্পশন এর উপর নির্ভর করে তিনি সেই উপপাদ্যগুলো সংগ্রহ করেন। এই ধারণাগুলি প্রমাণের প্রয়োজন নেই, যে ধারণাগুলি তিনি ধরে নেন সেই ধারণাগুলি প্রমাণের প্রয়োজন নেই, এইগুলিকেই বলা হয় স্বীকার্য বা প্রস্টুলেটস। এবং এই স্বীকার্য বা স্বতঃসিদ্ধ বা অ্যাক্সিউম, যেটা আমাদের উঁচু ক্লাসে এই প্রস্টুলেটস এবং অ্যাক্সিউম নিয়ে অনেক কিছু করা হবে। ওকে, সো ইউক্লিডের সমান্তরাল স্বীকার্য এ বলা হয়েছে, ইউক্লিডের একটা সমান্তরাল স্বীকার্য আছে, সেই সমান্তরাল স্বীকার্য কি বলা হয়েছে, একটি সমান্তরাল সরলরেখার বহিস্থ একটি বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরালে একটি মাত্রই সরলরেখা অঙ্কন করা যাবে। ওকে, আমরা এখনো হয়তো সমান্তরাল সরলরেখা অঙ্কন শিখিনি, মানে শিখলে বুঝতে পারবো যে এরকম কোন একটা সরলরেখা, এরকম কোন একটা সমান্তরাল সরলরেখা এর বাইরে কোনো একটা বিন্দু দিয়ে একটা মাত্রই সরলরেখা অঙ্কন করা যাবে। মানে এখানে যদি আমি একটা বিন্দুর কথা ভাবি, সো এই পি বিন্দু যদি এটা হয়, এটা যদি এ বি সরলরেখা হয়, এই এ বি সরলরেখার বাইরের এই পি বিন্দুটা দিয়ে একটা মাত্রই সরলরেখা অঙ্কন করা যাবে। পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে সর্বত্র প্রযোজ্য হয় না। এর ফলে মানে যে ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য তাদেরকে আমরা ইউক্লিডিয়ান জিওমেট্রি বলি, এবং যে ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য নয় তাদেরকে আমরা নন ইউক্লিডিয়ান জিওমেট্রি বা ইউক্লিডীয় জিওমেট্রি বলে থাকি। ওকে, সো আমরা এবার এগোবো, নিচের দিকে নামছি। যুক্তি দিয়ে প্রমাণ করার আগে আমরা কতগুলি জ্যামিতিক সত্য বিবৃতি লিখব, যেগুলি আমাদের প্রমাণের যুক্তি তৈরি করতে ও অঙ্কনে সাহায্য করবে। এই বিবৃতিগুলির সত্যতা আমরা আগে নানাভাবে যাচাই করেছি, সেই বিবৃতিগুলিকে আমরা স্বীকার্য বলি। স্বীকার্য হচ্ছে সেটাই যার সত্যতাকে আমরা যাচাই করি না, স্বীকার্য হচ্ছে সেটাই যার সত্যতাকে আমরা যাচাই করি না। স্বীকার্য 1 কি বলছে, দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়, এটা আমরা সবাই জানি। স্বীকার্য 2, এবং এই জিনিসগুলো না খুব সুন্দরভাবে প্রমাণ করা যায় যদি আমি পরে সময় পাই। সো আমি এটা নিয়ে দরকার হলে এই ইউক্লিডের যে এই স্বীকার্যগুলো আছে, এই স্বীকার্যগুলোর সুন্দর ব্যাখ্যাও পাওয়া যায়। সো একটা সরলরেখাকে উভয় দিকে যত ইচ্ছা বাড়ানো যায়। একটা সরলরেখা, এই যে পি কিউ, এটা অবশ্য সরলরেখা অংশ, তাকে দুদিকে কিন্তু যত ইচ্ছা বাড়ানো যায়। যে কোনো ব্যাসার্ধের যে কোনো বিন্দুকে কেন্দ্র করে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি সমতলে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। মানে যে কোনো একটা বিন্দু ও, তাকে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নেব, নিয়ে আমরা কিন্তু একটা মাত্রই বৃত্ত অঙ্কন করতে পারবো, দুটো বৃত্ত কোনোদিন অঙ্কন করতে পারবো না। ওকে, যে কোনো দুটি, স্বীকার্য নাম্বার 4, যে কোনো দুটি সমকোণের পরিমাপ সমান। আমরা পৃথিবীর যে কোনো জায়গায় যদি দুটো সমকোণ আঁকি, সেই সমকোণ দুটোর মান কিন্তু সমান হবে। স্বীকার্য নাম্বার 5, একটি সরলরেখার বাইরের কোন একটি বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরালে একটি মাত্রই সরলরেখা আঁকা যায়, যেটা আমরা একটু আগে প্লেপফায়ারের বিবৃতি বলা হয়, প্লেপফায়ারের বিবৃতি বলা হয়। ওকে, সো এই পর্যন্ত আমরা পেলাম। কিছু জ্যামিতিক সত্য বিবৃতি আমরা যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করব, যেগুলিকে আমরা উপপাদ্য বলবো। মানে যার প্রমাণ করব সেগুলোকে উপপাদ্য বলবো। এই উপপাদ্য প্রমাণ করতে গিয়ে কিছু জ্যামিতিক সত্য বা বিবৃতির সাহায্য নেব, যাদেরকে আমরা প্রমাণ করবো না, এদেরকে আমরা বলবো জ্যামিতিক স্বতঃসিদ্ধ। ওকে, সো স্বতঃসিদ্ধ আর উপপাদ্য দুটো সংজ্ঞা দিতে পারে, যে উপপাদ্য কি, স্বতঃসিদ্ধ কি, তাদের মধ্যে পার্থক্য কি। সো আবহাওয়ার অবস্থা খুবই খারাপ, এই মুহূর্তে আমাকে ক্লাসটা বন্ধ করতে হবে। আমরা এই চ্যাপ্টারের 1 পেজ, 2 পেজ, 3 পেজ মনে হয় পড়েছি। স্বতঃসিদ্ধ 1, স্বতঃসিদ্ধ 2, এই যে দুটো বিপ্রতীপ ধারণার জন্য আমাদের লাগবে, তো সেগুলো আমি নেক্সট ক্লাস আশা করছি রবি শনিবারের মধ্যে একদিন নেব, কারণ আজকের ক্লাসটা তো বেশিক্ষণ এক্সটেন্ড করা গেল না। সো সেই ক্লাসে আমি এগুলোকে নিয়ে আরও আলোচনা করবো এবং এই প্রত্যেকটা উপপাদ্য নিয়ে আলোচনা করবো। ওকে, সো আজকে আমাকে এই অবস্থায় ক্লাসটা এন্ড করতে হবে, কারণ যে কোনো সময় কারেন্ট নেট যে কোনোটা চলে যেতে পারে। ওকে, তো যদি এই পর্যন্ত কোনো প্রশ্ন থাকে আমাকে বলো।
যদি বোঝা যাচ্ছে কি? বলো। এই স্বীকার্যগুলো মুখস্থ করে রাখবে, এগুলো উঁচু ক্লাসে অনেক জায়গায় কাজে লাগবে। এবং আমি স্বীকার্যকে নিয়ে পরবর্তী কোনো একটা ক্লাসে এবং এটাকে নিয়ে আরও ব্যাখ্যা করে দেবো, যাতে এটা মনে থাকে। এবং এই স্বীকার্যগুলোরও কিন্তু মানে স্বীকার্যগুলো কোথা থেকে এলো সেটা একটা ধরে নিয়ে বাকিগুলোকে এগোনো যায়, এরকমও কিছু করা যায়। সো আমি সেগুলো পরে বলবো, এই মুহূর্তে না। এগুলো মনে রাখবে, এগুলো তেমন কিছু জটিল কিছু না, ছবিগুলো যদি মনে রাখো সো ইজিলি মনে রাখতে পারবে। ওকে, ঠিক আছে। আমি নেক্সট আমি এরপর থেকে এগোবো, কারণ আজকে আমার ইচ্ছা ছিল 1-1.5 ঘন্টা ক্লাসটা কন্টিনিউ করার, কিন্তু যে কোনো সময় কারেন্ট চলে গেলে সে মাঝখানে পথে বন্ধ করতে হবে। তো সেই জন্য আমি আগে থেকেই বন্ধ করছি। নেক্সট আমি কবে ক্লাস করাবো, শনি রবির মধ্যে একটা ক্লাস করাবো, সেটা আমি জানিয়ে দেবো, গ্রুপেই জানাবো। ওকে। আগের দিনের আমরা যেগুলো করেছিলাম, এক সেকেন্ড, আগের দিন আমরা এই প্রেফ্লায়ারের বিবৃতি এবং স্বতঃসিদ্ধ কাকে বলে, উপপাদ্য কাকে বলে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তবু আমি আর একবারও উপপাদ্য স্বতঃসিদ্ধগুলোকে বলছি যে কিছু জ্যামিতিক সত্য বিবৃতি আমরা যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করব, সেগুলোকে আমরা বলবো উপপাদ্য। তো উপপাদ্য হচ্ছে এমন কিছু জ্যামিতিক সত্য বা এমন কিছু জ্যামিতিক বিবৃতি যেগুলোকে আমরা ধাপে ধাপে প্রমাণ করব। এবং এই উপপাদ্য প্রমাণ করতে গিয়ে আমরা কিছু কিছু জ্যামিতিক সত্য বা বিবৃতির সাহায্য নেব, যাদের এখন প্রমাণ করব না, সেইগুলোকে আমরা বলবো স্বতঃসিদ্ধ। ওকে, তো স্বতঃসিদ্ধ কাকে বলে, উপপাদ্য কাকে বলে বোঝা গেল। স্বতঃসিদ্ধ হচ্ছে এমন জ্যামিতিক সত্য বা বিবৃতি যেটা আমরা প্রমাণ করব না, বাট যেটাকে আমরা ধরে নিয়ে কোনো একটা উপপাদ্য প্রমাণ করব। আর উপপাদ্য হচ্ছে যেটাকে আমরা যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করব। সো আমরা পরবর্তী পেজে প্রথমেই দেখতে পাচ্ছি দুটো স্বতঃসিদ্ধ আমাদের দেওয়া রয়েছে। এই স্বতঃসিদ্ধের উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের প্রমাণ, পরবর্তী একটা উপপাদ্য রয়েছে উপপাদ্য 1, সেই উপপাদ্যকে প্রমাণ করতে হবে। সো স্বতঃসিদ্ধ 1 এবং স্বতঃসিদ্ধ 2 দুটো স্বতঃসিদ্ধ রয়েছে। প্রথম স্বতঃসিদ্ধ কি বলছে? স্বতঃসিদ্ধ 1 বলছে একটি সরল রেখার ওপর একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ 2 সমকোণ। এটা আমরা আগের চ্যাপ্টারেও করেছি। কোন একটা সরল রেখা এ বি, এই সরলরেখার পরে কোন একটা সরলরেখা পি কিউ দণ্ডায়মান হওয়ায় এই যে দুটো কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণ দুটোর যে সমষ্টি, সেই সমষ্টিটা আমরা জানি 180 ডিগ্রি হয়। সো অ্যাঙ্গেল এ পি কিউ আর অ্যাঙ্গেল বি পি কিউ, এই সমষ্টিটা 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। সো সেটাই কিন্তু বলছে স্বতঃসিদ্ধ 1। ওকে, স্বতঃসিদ্ধ 2 আমাদের কি বলছে? বলছে দুটি সন্নিহিত কোণের পরিমাপ 2 সমকোণ হলে তাদের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। এটাও আমরা কিন্তু জানি যে, আমরা জানি যে এই কোণটার এই কোণটার পরিমাপ যেমন 180 হয়, তার মানে এটা সন্নিহিত কোণও বটে, প্লাস এদের যোগফলও 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এই যে বাহুটা এপিই এপিবি, এই বাহুটা কিন্তু একটা সরল রেখা হবে। এপিবি এটা কিন্তু একটা সরল রেখা হবে। ওকে, সো এবার আমরা উপপাদ্য প্রমাণ করব। যে উপপাদ্য, প্রথম উপপাদ্য কি বলছে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীক কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান হয়। ওকে, সো এই উপপাদ্যটায় আমরা যাচ্ছি। কি বলছে আবারও একবার বলছি, এই উপপাদ্যগুলো কিন্তু ক্লাস 8 থেকে শুরু হচ্ছে। দেখো এটার নাম দিয়েছে উপপাদ্য 1। এই উপপাদ্য পরপর আমরা পাবো ক্লাস 10-এ গিয়ে উপপাদ্য 50। আমরা উপপাদ্য 50 মানে 8, 9, 10 আমাদেরকে 50টা উপপাদ্য পড়ানো হবে, বাট সবগুলো আমাদের সিলেবাসে নেই। সবগুলো আমাদের 8, 9, 10-এর সিলেবাসে নেই। মোটামুটি 10-এ গিয়ে আমরা 12টা উপপাদ্য করি। উপপাদ্য 32 থেকে 31-32 থেকে শুরু হয় এবং ওটা গিয়ে 50-এ শেষ হয়। তার মধ্যে আমাদের 12টা উপপাদ্য পড়তে হয়। সো এরকম কিছু কিছু যে ক্লাসে সিলেবাসে যেগুলো আছে সেই ক্লাসে সেইগুলো পড়তে হবে আমাদেরকে। সো আজকে আমরা ক্লাস 8-এর প্রথম উপপাদ্য শুরু করছি, উপপাদ্য 1। কি বলছে উপপাদ্যটা? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীক কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। ওকে, সেই উপপাদ্যটাই আমরা দেখব কি বলতে চাইছে। আমরা একটু নিচে নেমে যাই।
সো একটা উপপাদ্য প্রমাণ করতে হলে আমরা সাধারণত তিনটে, যদি বইটা দেখা যাচ্ছে তো, একটা উপপাদ্য প্রমাণ করতে হলে আমরা সাধারণত তিনটে বা চারটে স্টেপের মধ্যে দিয়ে যাই। প্রথম স্টেপটার নাম হচ্ছে প্রদত্ত বা স্বীকার। প্রদত্ত বা স্বীকার, ওকে। দ্বিতীয় স্টেপটা হচ্ছে প্রামাণ্য। প্রদত্ত বা স্বীকারে আমরা কি করি দেখো, এখানে লেখাই আছে প্রদত্ত বা স্বীকার মানে যেগুলো আমাদের দেওয়া থাকবে সেই দেওয়া জিনিসগুলোকে আমরা আরেকবার লিখব। প্রামাণ্য কি, আমরা দেখবো যে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, স্টেপ বাই স্টেপ কিন্তু এগোতে হবে। উপপাদ্য সলিড নাম্বার কিন্তু আমাদের দেয় একদম 5-এ 5। এখানে যদি ঠিকঠাক লেখা যায়, গুছিয়ে লেখা যায়, মুখস্থ করার কোনো ফ্যাক্ট আসে না। উপপাদ্যকে মুখস্থ এমনিও করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, বাট 9-10 লেভেলের উপপাদ্যগুলোকে যদি একটু বোঝা যায়, সো 8-9-10 লেভেলে কিন্তু মুখস্থ করতে হয়। থার্ড পয়েন্ট হচ্ছে অনেক উপপাদ্যে আমরা দেখবো অঙ্কন লাগবে। এখানে যে উপপাদ্যটা আমরা করছি সেই উপপাদ্যে কিন্তু অঙ্কন লাগেনি। আমরা এগোবো আস্তে আস্তে উপপাদ্যের চ্যাপ্টারগুলোর ভিতর দিয়ে, এবং আমরা দেখবো কোনো কোনো উপপাদ্য আমরা পাবো যেখানে অঙ্কন লাগবে। ফোর্থ পয়েন্ট হচ্ছে আমাদের প্রমাণ, এবং এই পয়েন্টটা হচ্ছে আসল। এখানে আমরা যুক্তি দিয়ে প্রমাণ করব, এক একটা লজিক লাগাবো বা এক একটা প্রিভিয়াস থিওরেম। এখানে দেখো স্বতঃসিদ্ধ 1 এবং স্বতঃসিদ্ধ 2কে ব্যবহার করে এই উপপাদ্যগুলো কিন্তু প্রমাণ করেছে। সো আমরা এরকমভাবে বিভিন্ন উপপাদ্য প্রমাণ করার সময় বিভিন্ন উপপাদ্যকেও আবার মানে ব্যবহার করতে পারি, বা অনেক সময় কোনো কোনো স্বতঃসিদ্ধকেও ব্যবহার করতে পারি, ওকে। সো আমরা এখানে প্রথমত যে উপপাদ্যটা প্রমাণ করতে চাইছি, উপপাদ্যের প্রশ্নটা আমি আরও একবার করছি। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতি জোড়া কোণের পরিমাপ সমান। তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি যেখানে দুটো সরলরেখা দেয়া রয়েছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিডি। এই দুজোড়া সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে কিন্তু ছেদ করেছে, মানে একজোড়া সরলরেখা, দুটো সরলরেখা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। সো ও বিন্দুতে ছেদ করার ফলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হলো। একটা কোণের নাম হচ্ছে এইটা, মানে এ ও সি এর সঙ্গে বিওডি। সো আমরা এই দুটোকে প্রমাণ করবো। সো দেখো, প্রমাণ করতে হবে যে প্রতিজোড়া বিপ্রতীপ কোণের পরিমাপগুলি সমান, ওকে। আমি প্রামাণ্যটা আগে বলছি। সো সেখানে একটাই লিখেছে এ ও সি আর বিওডি, এওসি বিওডি। এবং আর একটা যেটা আমাদের প্রমাণ করতে হবে সেটা হচ্ছে যে এ ও ডি, মানে এই কোণটা, আর বিওসি এই কোণ দুটো সমান। সো এইটা আমাদের প্রমাণ করতে হবেই। বাট আমাদের কিছু দেয়া আছে, কি দেয়া আছে? দেয়া আছে যে আমরা যে দুটো সরলরেখা এ বি আর সিডি, এই সরলরেখা দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। মানে প্রশ্নের ভিতরে কিন্তু এই কথাটা লেখা নেই। প্রশ্নের ভিতরে যেটা লেখা আছে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে। সো আমরা স্বীকারে এসে বা প্রদত্তে এসে আমরা প্রথমেই দুটো সরলরেখা নিয়ে নিচ্ছি এ বি আর সিডি, তারা পরস্পরকে ছেদ করছে ও বিন্দুতে। এর ফলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হচ্ছে, সেই কোণ জোড়া, চারটে কোণ, এর নাম লিখছি। একটা হচ্ছে এ ও ডি, এই কোণটা। একটা হচ্ছে বিওসি, এই কোণটা। একটা হচ্ছে এওসি, এই কোণটা। এবং আরেকটা হচ্ছে বিওডি, এই কোণটা। এই যে দুজোড়া কোণ উৎপন্ন হচ্ছে, এই দুজোড়া কোণ উৎপন্ন হয়েছে এই পর্যন্ত আমরা স্বীকারে রাখলাম। প্রদত্তে প্রমাণ করতে হবে, যেতে এসে আমরা লিখছি যে আমাদেরকে কি কি প্রমাণ করতে হবে। আমাদেরকে প্রমাণ করতে হবে কি, ওই দুজোড়া বিপ্রতীপ কোণ মানে উল্টো উল্টো কোণগুলো, তারা পরস্পর সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। সেবার প্রমাণে আমরা ঢুকছি। প্রমাণে আমাদের এই উপপাদ্যে কোনো অঙ্কন লাগছে না। অঙ্কন মানে হচ্ছে আমাদের অনেক উপপাদ্য করতে গেলে আমরা দেখবো যে এক্সট্রা অনেক কিছু আমাদেরকে এঁকে নিতে হবে। সো যেগুলো এঁকে নিতে হবে সেগুলোকে আমরা অঙ্কনের ভিতরে রাখবো, ওকে। সো প্রমাণে আমরা কি করছি, আমরা স্বতঃসিদ্ধ 1-এই পেয়েছি যে দুটো সরলরেখা, একটা সরলরেখার পরে আর একটা সরলরেখা যদি দণ্ডায়মান হয়, সো সেক্ষেত্রে আমরা যে দুটো কোণ পাই সেই দুটো কোণের সমষ্টি কিন্তু 2 সমকোণ। সো আমরা সিডি সরলরেখাটার দিকে যদি একবার তাকাই, আমি
একটু কালার চেঞ্জ করে যদি সিডি সরলরেখাটাকে আঁকি, যে এই হচ্ছে আমাদের সিডি সরলরেখাটা, এই ওকে। এই সিডি সরলরেখাটার পরে ও এ যে সরলরেখাটা, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা দণ্ডায়মান হয়ে দুটো কোণ উৎপন্ন করেছে। কি কি কোণ? একটা হচ্ছে এই এ ও ডি, এই কোণটা, আর একটা হচ্ছে এ ও সি, এই কোণটা। সো এই দুটো কোণ যদি উৎপন্ন করে, এই দুটো কোণের যোগফল কত হবে? 180। সো এ ও ডি প্লাস এ ও সি ইকুয়াল টু 180। আমরা কি অ্যাপ্লাই করলাম? আমরা স্বতঃসিদ্ধ ওয়ানটাকে অ্যাপ্লাই করলাম। স্বতঃসিদ্ধ ওয়ানে এই কথাটাই বলা ছিল যে সিডি সরলরেখার উপরে এও রশ্মিটা দণ্ডায়মান হয়ে দুটো কোণ উৎপন্ন করেছে এবং ওই কোণ দুটো সমষ্টি 180°। ঠিক সিমিলারলি আমরা যদি এবার এবি সরলরেখাটার কথা ভাবি, আমি আবারও যদি একটু কালার চেঞ্জ করে আঁকি, যে এবি যে সরলরেখাটা, এই যে সরলরেখাটা এবি, এই সরলরেখাটার পরে ওসি যে সরলরেখাটা, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা দণ্ডায়মান হয়ে দুটো কোণ উৎপন্ন করেছে, কিন্তু সিমিলার দুটো কোণ উৎপন্ন করেছে। একটা হচ্ছে এওসি, এই কোণটা, আর একটা হচ্ছে বিওসি। সো এওসি প্লাস বিওসি কত হবে? 180, কারণ সেই স্বতঃসিদ্ধ ওয়ান। এবি সরলরেখার পরে ওসি সরলরেখা রশ্মি দণ্ডায়মান হয়ে যে সন্নিহিত কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি 2 সমকোণ, তাদের সমষ্টি 2 সমকোণ। ওকে, সো এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, এটাকে যদি আমি 2 নম্বর নাম দিই, সো 1 ও, মানে এগুলো গুছিয়ে খাতায় করবে, কিন্তু এখন যদি করছো তো করো, কোনো অসুবিধা নেই, খাতায় গুছিয়ে করে নেবে। যদি এখন কোনো জায়গায় স্কিপ করে যাও, সো পরবর্তীতে ভিডিওটা তো আমি গ্রুপে পাঠিয়ে দিই, সো ভিডিওটা দেখে ভিডিওটা পজ করে করে যে জায়গায় যেটা লিখে নেওয়া সেটা লিখে নেবে। সো 1 ও 2 থেকে পাই। একটা জিনিস লক্ষ্য করে দেখো যে 1 এবং 2 দুটোরই কিন্তু রাইট হ্যান্ড সাইড যেটা বাদিক, এই সরি ডান দিক, সেটা কিন্তু 180°। সো আমরা বাদিক যে দুটো আছে সেই বাদিক দুটোকে সমান করতে পারি। এগুলোকে অ্যাক্সিওম বলা হয়। সো সেই অ্যাক্সিওমগুলো আমরা আলোচনা যদিও করিনি, সো করাটা উচিত। সো সেটা আমি যদি পরবর্তীতে কোনো সময় পাই, আমি এই এলিমেন্টস মানে যে ইউক্লিডের যে গ্রন্থটা, ওই গ্রন্থে কিছু ডেফিনেশন, কিছু অ্যাক্সিওম, কিছু মানে কিছু স্বতঃসিদ্ধ, কিছু প্রস্টুলেটস এটা আছে, তো সেগুলোকে নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা সময় যদি সময় পাই আমি আলোচনা করব। সো এই দুটো কিন্তু সমান হবে। এখন আমরা দেখতে পাচ্ছি দু সাইডে এওসি রয়েছে। সো এওসি যদি আমরা ক্যান্সেল করে দিই, বা উভয় পক্ষ থেকে যদি এওসিকে আমরা বাদ দিই, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এ ও ডির মান বিওসির সঙ্গে সমান। আমরা যদি এটি ছবিতে দেখতে চাই, সো এওডি কোনটা? এওডি হচ্ছে এটা, আর বিওসি কোনটা? বিওসি হচ্ছে এটা। তো আমরা কিন্তু একটা পেয়ার এওডির মান বিওসির সঙ্গে সমান, মানে এই পেয়ারটা কিন্তু প্রমাণ করে ফেললাম। সো একটা প্রমাণ কিন্তু হয়ে গেল, প্রুভড। একটা প্রমাণ কিন্তু আমাদের কমপ্লিট। আমাদের উল্টো প্রমাণ, আর একটা প্রমাণ যেটা আছে, এই প্রমাণটা করতে হবে। ওকে, সো আমি এই পুরো যা ছবি টবি যা এদিক ওদিক করলাম সব মুছে দিচ্ছি এবার, দিয়ে আমি এবার একটু নিচের দিকে যাই। সিমিলার ভাবে আমরা আরো একটা প্রমাণ করব এবার। আমি ছবিটাকে আবারও একবার এঁকে নিতে চাই। সো দুটো সরলরেখা, একটা এই আর একটা এই, উপরে যেভাবে আছে আছে আমি আমার মতো নাম দিয়ে দিচ্ছি। এটার নাম দিচ্ছি এবি, এটার নাম দিচ্ছি সিডি। ওকে, সো আমরা এখন একটু আগে যেটা প্রমাণ করলাম সেটা মনে হয় এওডির সঙ্গে বিওসি সমান মনে হয় প্রমাণ করলাম, একবার দেখে নেব, এক সেকেন্ড। আমরা একটু আগে প্রমাণ করলাম এওডির সঙ্গে বিওসি,
সো এবার আমরা প্রমাণ করব অন্যটা। ওকে, সো আমরা ঠিক সিমিলার ম্যানারে আসবো। আমাদেরকে এবার প্রমাণ করতে হবে যে এওসির সঙ্গে বিওডিটা সমান। সো প্রথমত সিডিকে যদি আমরা একটা স্ট্রেট লাইন হিসাবে ধরি, সিডি, এবং তারপরে যদি ওবিকে আমরা দণ্ডায়মান করি, সো এই হলো আমাদের সিডি আর এই হলো আমাদের ওবি, এই হলো ওবি। সো এই মাঝখানের যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে ও। ওকে, সো এই ও বি যেটা দণ্ডায়মান করলাম, এর ফলে যে দুটো কোণ উৎপন্ন হলো, কোন কোন কোণ উৎপন্ন হলো আমরা দেখতে পাচ্ছি যে এই কোণটা এবং এই কোণটা উৎপন্ন হয়েছে। ওকে, সো নাম কি, একটা হচ্ছে বিওডি আর একটা হচ্ছে বিওসি। সো এই দেখো বিওডি আর বিওসির যোগফলটা 180 ডিগ্রি দিয়েছে, কারণ ওই যে সিডি সরলরেখার উপরে ওবি সরলরেখা দণ্ডায়মান হয়, সন্নিহিত কোণ দুটো হচ্ছে দুই সমকোণ। আমরা মানে সেই শতসিদ্ধ এক যেটা, সেই শতসিদ্ধ এককে কিন্তু আবার ব্যবহার করলাম। সো এখানে আমি লিখে দিচ্ছি শতসিদ্ধ এক। ওকে, সো আমরা সিমিলার আবারও শতসিদ্ধ এককে ব্যবহার করছি, এবং আমরা জানি যে এটা দুই সমকোণ হবে, দুই সমকোণ হবে। সো আমরা এবার কি করছি, এবি সরল রেখাটার ওপরে ওসিকে দণ্ডায়মান করছি, করে দেখতে চাইছি যে কি আসছে। সো দেখা যাক, আমরা এবি সরল রেখাটা যদি এখানে আঁকি, যে এই এবি, তারপরে যদি আমরা ওসিকে দণ্ডায়মান করি, সো আমরা দেখতে পাচ্ছি দুটো কোণ আমাদের উৎপন্ন হচ্ছে। একটা হচ্ছে এই এওসিটা আর একটা হচ্ছে এই বিওসিটা। সো এই দুটোর যোগফল 180 ডিগ্রি হবে শতসিদ্ধ ওয়ান দিয়ে। এবার আমি এটাকে একটা 3 নম্বর নাম দিলাম আর এটাকে একটা 4 নম্বর নাম দিলাম। ওকে, সো 3 ও 4 থেকে পাই, আমরা কি পাবো, দুটোরই রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি করে রয়েছে। সো লেফট হ্যান্ড সাইড দুটো সমান হবে। তার মানে এই আসছে, লেফট হ্যান্ড সাইড দুটো সমান হচ্ছে, বিওসি প্লাস বিওডি ইকুয়াল টু বিওসি প্লাস এওসি। এবার আমরা দু সাইড থেকে বিওসি দেখতে পাচ্ছি ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো আমরা পাচ্ছি এওসি আর বিওডি কিন্তু সেম। এওসি বিওডি সেম মানে কোনটা কোনটা পাচ্ছি আমরা যদি একবার ছবিতে দেখতে চাই, এওসি মানে এই কোনটা আর বিওডি মানে এই কোনটা, এই দুটো কোণ সমান। সো আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম পরবর্তী প্রমাণটায়, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল যে এওসি আর বিওডি সমান। আমরা আগেই প্রমাণ করে এসেছি এওডি আর বিওসি সমান। ওকে, সো তার মানে এবি আর সিডি সরলরেখা দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করায় যে বিপ্রদীপ কোণগুলো উৎপন্ন হয়েছে তারা কিন্তু সমান, যেটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। সো আমাদের উপপাদ্য এক সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি সেটা ক্লিয়ার করবো। এবং আমি এবার আস্তে আস্তে নিচের দিকে নামছি। এরপরে দেখো কিছু অঙ্ক রয়েছে, এগুলোকে প্রয়োগ বলা হয়। উপপাদ্যকে ব্যবহার করে যে জিনিসটা আমরা করি তাকে আমরা বলা হয়, তাদেরকে আমরা বলি প্রয়োগ। ওকে, সো এবার রেসপি উপপাদ্যের কয়েকটা প্রয়োগ দিল এবং সেগুলি সমাধান করার চেষ্টা করি। প্রথমত আমাদেরকে প্রশ্ন একটা চিত্র দিয়ে দিয়েছে, চিত্র একে এফওডির মান বের করতে দিয়েছে। আগে খুঁজতে হবে এফওডি কোথায় আছে। তো এফওডি দেখতে পাচ্ছি এই জায়গাটায় রয়েছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মান বের করতে দিয়েছে। সো চিত্রে কি কি মান দিয়ে দিয়েছে, চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ ও সি, এই যে মানটা, এই মানটা 40 ডিগ্রি বলা আছে, অ্যাঙ্গেল এ ও সি 40 ডিগ্রি। এবং এই যে কোণটা নাম হচ্ছে বিওই, অ্যাঙ্গেল বিওই, এই কোণটা 30 ডিগ্রি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। আমাদেরকে বের করতে হবে বাকি কোণটা। সো এখন আমরা যদি এই সরলরেখাটার কথা ভাবি, যে এই যে এবি সরলরেখাটা,
এই এবি সরলরেখাটা। সো এবি সরলরেখার উপরে তিনটে কোণ রয়েছে, একটা হচ্ছে এই এওসি, একটা হচ্ছে সিওই, আর একটা হচ্ছে ইওবি। এই তিনটে কোণ মিলে কত ডিগ্রি তৈরি করছে? 180 ডিগ্রি তৈরি করছে। তো আমরা লিখতে পারি যে এ ও সি প্লাস সিওই প্লাস ইওবি, এই তিনটে মিলে 180 ডিগ্রি তৈরি করছে। ওকে, তো এখন এওসির মান আমাদের কাছে রয়েছে 40 ডিগ্রি, বসিয়ে দিলাম। সিওইর মান আমাদের কাছে নেই, প্লাস ইওবির মান আমাদের কাছে রয়েছে 30 ডিগ্রি, বসিয়ে দিলাম, ইকুয়াল টু 180 ডিগ্রি। সো 30 40 যোগ করলে 70, তাহলে সিওই প্লাস 70 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি পাচ্ছি। সো তার মানে অ্যাঙ্গেল সিওইর মানটা বেরোচ্ছে 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি। সো 180 থেকে 70 বাদ দিলে 110 ডিগ্রি। দেখো এরাও অ্যাঙ্গেল সিওইর মান বের করেছে 110 ডিগ্রি। সিওই বেরোলো, তার মানে কি বেরোলো? এই কোণটা বেরোলো। এই কোণটা বেরোলো মানে এই যে দুটো সরল রেখা, আমি যদি এদেরকে একটু লাল কালি দিয়ে হাইলাইট করার চেষ্টা করি, যে এই যে দুটো সরল রেখা, একটা হচ্ছে সিডি আর একটা হচ্ছে ইএফ। এই সরলরেখা দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করায় যে দুজোড়া বিপ্রতীপ কোণ, একজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন তো হয়েইছে, দুজোড়াই হয়। সো একটা হচ্ছে সিওই আর একটা হচ্ছে এফওডি, অ্যাঙ্গেল এফওডি। সো আমাদের এফওডির মান বের করতে দিচ্ছে। সিওইর মান আমাদের বেরিয়ে গেছে 110। সো সিওইর মান যদি আমরা বসিয়ে দিই 110 ইকুয়াল টু অ্যাঙ্গেল এফওডি, সো আমাদের এফওডির মান বেরিয়ে যাবে 110। ওকে, সো এইভাবেই কিন্তু আমাদের মানে এই অঙ্কগুলো খুবই সোজা হয়, উপপাদ্যগুলোকে মাথার মধ্যে রাখলে অঙ্কগুলো খুবই সোজা হয়। এরকমভাবে কিন্তু নানা রকম অঙ্ক বের করতে দিতে পারে। ওকে, সো আমি নেক্সট অঙ্ক যেটা রয়েছে সেটাই চলে যাচ্ছি, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলবে। এবার এই চিত্রটার ভিতরে তিনটে কোণ রয়েছে, এক্স ওয়াই জেড, তিনটে জায়গায় আননোন বসিয়ে দিয়েছে, সেই কোণগুলোর মান বের করে দিতে পারে। খুবই সোজা। দেখো তোমরা মানে বইয়ের যে উত্তরটা করা রয়েছে সেই উত্তরটার দিকে না তাকিয়েও তোমরা করতে পারবে। সো প্রথমত এই কোণটা এক্স, এক্স মানে কি? ডিওই। সো আমরা চলো এটাকে আগে বের করি। সো এটাকে বের করার জন্য আমরা কি করব? এই যে সরল রেখাটা এবি সরল রেখাটা, এই এবি সরল রেখাটার উপরে যে তিনটে কোণ উৎপন্ন হয়েছে, একটা হলো এটা, একটা হলো এটা এবং একটা হলো এটা, এই তিনটে কোণকে যোগ করব। সো তার মানে কি কি? তার মানে হচ্ছে এ ও ই প্লাস অ্যাঙ্গেল এওই অ্যাঙ্গেল ইওডি প্লাস অ্যাঙ্গেল ডিওবি ইকুয়াল টু 180 হবে। এওই কত? 80। ডিও ইওডি আমরা জানি না, এই মানটাই আমাদের এক্স দেওয়া আছে, প্লাস ডিওবিটা আমরা জানি 35 ইকুয়াল টু 180। এই মানটা আমাদের এক্স, আর 5 8 3 11। ওকে, ঠিকঠাক করলাম তো? ঠিকঠাকই করলাম, ইকুয়াল টু 180 ডিগ্রি। সো এক্স ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বাদ, মানে 65 ডিগ্রি আসছে এক্স এর মান। দেখো এক্স এর মান 65 ডিগ্রি, আমরা একটা পেয়ে গেলাম 65 ডিগ্রি। ওকে, এখন এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে আমাদের জেড এর মান 62 ডিগ্রি, কারণ আমি যদি একটু ব্যাখ্যা করতে চেষ্টা করি, যেখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে, সিডি একটা লাইন, ই থেকে যদি আমি ও পর্যন্ত টেনে এটাকে বর্ধিত করি, তাহলে সেটা কিন্তু ও এফ এর সঙ্গে কনসাইড করছে না, মিলছে না। সো যদি আমাকে এটা আমি কোনো একটা নাম দিলাম, সাপোজ এটার নাম পি, আমাকে যদি কোনো সময় জিজ্ঞাসা করতো সিওপির মান কত, তাহলে কিন্তু আমি বলতে পারতাম 65 ডিগ্রি। বাট জেড যে কোণটা, সেই কোণটা কিন্তু এখান থেকে এতটা, মানে এই কোণটা আমাদেরকে এক্সট্রা রয়ে যাচ্ছে, সো সেটা কিন্তু আমরা এই মুহূর্তে বলতে পারছি না। বাট ওয়াইটাকে আমরা সহজে বলতে পারবো, কারণ আমি যদি একটু ওয়াইয়ের দিকে তাকাই, সো দেখো এ বি একটা স্ট্রেট লাইন, সিডি একটা স্ট্রেট লাইন,
এবি এবং সিডি পরস্পরকে ছেদ করায় যে দু জোড়া কোণ বিপ্রদীপ কোণ উৎপন্ন হচ্ছে তাদের মধ্যেই একটা জোড়া হচ্ছে এই এওসি আর এই বিওডি। সো অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল বিওডি কে তাহলে ইকুয়াল হতে হবে। সো এওসির মান ওয়াই আর বিওডির মান দেখতেই পাচ্ছি ছবিতে 35। সো ওয়াই এর মানও কিন্তু আমাদের 35 বেরিয়ে গেল। ওকে, সো ওয়াই এর মান যদি 35 বেরিয়ে থাকে, সো আমাদের এবার জাস্ট জেড বের করা কাজ, মানে এই কোণটা এবার আমরা 35 পেয়ে গেছি। সো এখন আমরা জেড খুব ইজিলি বের করে নিতে পারবো। আমরা যদি এই এবি স্ট্রেট লাইনটার নিচের দিকে তাকাই, সো অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল সিওএফ, মানে আমি লাল কালি দিয়ে কিন্তু ওপিটাকে টেনেছি, ওপিটাকে। সো আমরা কিন্তু আমি পরে ওর ওর সম্পর্কে আলোচনা করছি, বাট ওপিটাকে কিন্তু আমরা এই মুহূর্তে ক্যালকুলেশনের মধ্যে আনছি না। সিওএফ প্লাস এফওবি, এই যোগফলটা কত হবে? 180 হবে। সো 180 ডিগ্রি ইকুয়াল টু এওসির মান বেরিয়ে গেছে 35 প্লাস এফওসির মান জেড, এফওবির মান 30। সো জেড প্লাস 30 35 65 হয় ইকুয়াল টু 180। ওকে, সো আমরা 180 থেকে যদি 65টাকে বাদ দিই, তো আমরা কত পাবো? 115 পাবো। তো আমরা পেলাম এই যে জেড, এই জেডের মান হচ্ছে 115। ওকে, পুরো কোণটার মান 115। এখন এখানে আমি আরও দুটো জিনিস ইনক্লুড করতে চাই এই ছবি থেকে। আমি মানে এরকম ঘুরিয়েও কোশ্চেন করতে পারে যে এই যে কোণটা, যে কোণটার নাম হচ্ছে সিওপি, সিওপি তো 65, আর এই সিওএফ, সিওএফটা কত? 115। সো আমাদেরকে যদি কেউ বের করতে বলে এইটা মানে পিওএফ, এই কোণটা বের করতে বলে, সো আমরা পারবো। সেটা কি? 115 থেকে 65 বাদ। সো দ্যাট মিনস সেটা 115 থেকে 65কে বাদ, 115 থেকে 65কে বাদ, 5 শূন্য হাতে কিছু নেই, 6-এর পর থেকে 11, 5, 50 ডিগ্রি। ওকে, সো আমরা কিন্তু 50 ডিগ্রি বের করে ফেললাম। এবার দেখো আমি আরও একটু জটিল করে ফেলছি, মানে অঙ্কটার ভিতরে পুরো একদম কাটাকুটি করে ফেলছি। কি করছি যে এই যে স্ট্রেট লাইনটা ছিল এফও, এটাকে এবার ধরে এপাশে বাড়িয়ে দিচ্ছি, এটাকে ধরে এপাশে বাড়িয়ে দিচ্ছি, এবং এটার নাম দিচ্ছে একটা মাথায় কিউ। মানে কিভাবে অঙ্কগুলো মডিফাই করা যায় দেখো, কিউ। সো এবার যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি যে ইপি একটা স্ট্রেট লাইন আর এফ কিউ আর একটা স্ট্রেট লাইন, এরা দুটো স্ট্রেট লাইন পরস্পরকে ছেদ করেছে। সো এই কোণটা যদি 50 হয়, সো এই কোণটা কত হবে? 50 হবে। সো এর নাম কি? এর নাম হচ্ছে অ্যাঙ্গেল কিউ ও ই, সেটা 50। আবার দেখো লাল কালি দিয়ে উপরে আমি মার্ক করে রেখেছি এই কোণটা 80। সো এই কোণটা কত? 80 থেকে 50 বাদ 30। এই কোণটা কত? 80 থেকে 50 বাদ 30। বা আমরা যদি এ বি স্ট্রেট লাইন আর এফ কিউ স্ট্রেট লাইন, সেটা দিয়েও কিন্তু বিপরীত কোণ দিয়ে আমরা ওটাকে 30 বলতে পারি। ওকে, সো এরকমভাবে কিন্তু আমরা সব বের করে ফেললাম। এইখান থেকে যত রকম পসিবল কোণ হতে পারে সমস্ত কোণ কিন্তু বের করতে পারছি। সো এক্স এর মান পেলাম 65, আমাদের বইয়ে যেটা দিয়েছিল। ওয়াই এর মান পেলাম 35, জেড এর মান পেলাম 115। ওকে, সো আমি এটাকে এবার ক্লিয়ার করছি, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে আমাকে বলবে। সো এরপরে একটা প্রমাণ টাইপসের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এবং তারপরে আমাদের অনুশীলনীটা শুরু হচ্ছে। ওকে, সো আজকে দেখা যাক কতটা কি হয়, তারপরে বাকি ক্লাসে বাকিগুলো হবে। সো প্রমাণ টাইপসের যে অঙ্কটা রয়েছে প্রয়োগ 3, সেই প্রয়োগ 3-এ এবার আমরা যাব। যদি কোনো অসুবিধা থাকে বলো, তারপরে আমি প্রয়োগ 3-এ যাচ্ছি। বোঝা যাচ্ছে তো জয়তী? ওকে, খাতায় করছো নাকি? আচ্ছা ঠিক আছে, একবারে তাহলে খাতায় করে নাও। ঠিক আছে, এবার আমরা প্রয়োগ 3 যেটা আমাদের রয়েছে, সেই প্রয়োগ 3-এ যাব। এক সেকেন্ড একটুখানি ওয়েট করবো।
সো প্রয়োগ 3। প্রয়োগ 3 আমাদেরকে কি বলছে? দুটি সরলরেখা এবি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমরা ছবিতে দেখতেও পাচ্ছি এবি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও এক্স এবং ও ওয়াই যথাক্রমে, ও এক্স কোনটা, এই যে ও এক্স আর ও ওয়াই, এরা যথাক্রমে বিওডি, এওডি এবং বিওসি এর সমদ্বিখণ্ডক। এই কথাটার মানে কি আগে এটা বুঝতে হবে। সো কথাটার মানে হচ্ছে ও এক্স যদি এওডির সমদ্বিখণ্ডক হয়, তাহলে এই কোণটার মান যা, এই কোণটার মানও কিন্তু তাই। ক্লিয়ার? তো আমি এটাকে এক জায়গায় লিখে রাখতে চাই যে অ্যাঙ্গেল এ ও এক্স এর যা মান, অ্যাঙ্গেল বি ডি ও এক্স এরও তাই মান। ওকে, এবং যদি ও ওয়াই বিওসির একটা সমদ্বিখণ্ডক হয়, তাহলে এই যে সিও ওয়াই যেটা, এর যা মান আর বিও ওয়াই এর যা মান, এই মান দুটো কিন্তু সমান হবে। এই দুটো মান কিন্তু সমান হবে। সো এটা কিন্তু আমাদের মানে প্রশ্ন যখন পড়তে হবে এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। মানে আমরা প্রদত্তের ভিতরে যদি এই দুটো লাইন লিখেও দিই আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু, এবং আমরা লিখবো সেইভাবেই আমরা গুছিয়ে লিখবো। সো আমাদেরকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে ও এক্স এবং ও ওয়াই একই সরলরেখায় অবস্থিত। সো প্রামাণ্য দেখো, সেটাই লিখেছে, ও এক্স এবং ওয়াই একই সরলরেখায় অবস্থিত। এবার আমরা প্রদত্তটা দেখি কি লিখছে। দুটি সরলরেখা এবি এবং সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, প্রশ্নেই দেওয়া রয়েছে। ও এক্স হলো এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ এর সাথে জুড়ে দেবো আমরা, অর্থাৎ কি না, অ্যাঙ্গেল এ ও এক্স এর যা মান হবে অ্যাঙ্গেল ডি ও এক্স এরও তাই মান হবে। ওকে, এবং ও ওয়াই হলো বিওসি এর সমদ্বিখণ্ডক, অর্থাৎ অ্যাঙ্গেল সি ও ওয়াই যা হবে অ্যাঙ্গেল বি ও ওয়াইও তাই হবে। ওকে, সো আমরা শিকার বা প্রদত্ত, এটারই আর এক নাম শিকার, প্রদত্ত দুটো আলোচনা করলাম। এবার আমরা অঙ্কনে আসছি। ওকে, সো আমি একটু আগেই বলেছিলাম যে অনেক জায়গায় আমাদের অঙ্কন লাগবে, এটা প্রয়োগ যদিও, অনেক জায়গায় আমাদের অঙ্কন লাগবে না। এই উপপাদ্যে আমরা অঙ্কন করছি কি, ধরি ও এক্স এবং ও ওয়াই একই সরলরেখা অবস্থিত নয়। ও এক্স এবং ওয়াই মানে সাপোজ এখানে যেভাবে এঁকেছি সেইভাবে দেখাচ্ছে যে একই সরলরেখা অবস্থিত, বাট ধরে নিচ্ছি যে আমরা কোনো রকমভাবে ধরে নিচ্ছি যে এটা একই সরলরেখা অবস্থিত নয়। সো তাহলে যদি একই সরলরেখা অবস্থিত না হয় ও এক্স আর ও ওয়াই, তাহলে আমরা ও এক্সটাকে টেনে লম্বা করে যে পর্যন্ত নিয়ে যাচ্ছি তার নাম দিচ্ছি ও জেড। ওকে, মানে ছবিটা যদি এরকম হতো আলটিমেটলি, যেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা আমাদের ও এক্স, টেনে জেড পর্যন্ত লম্বা করে দিলাম। ওকে, সো ও ওয়াইটা তখন এরকমভাবে কোনো এক জায়গায় রয়েছে, এরকম যদি ছবিটা সিচুয়েশন তৈরি হতো সেক্ষেত্রে। সো সেরকম একটা ও জেড আমরা অঙ্কন করে নিলাম। প্রমাণ এবি এবং জেড এক্স, এবি আর জেড এক্স, এখন আমাদের নতুন ছবি অনুযায়ী, আমি যে ছবিটা এঁকেছি সেই ছবি অনুযায়ী এবি একটা সরলরেখা, জেড এক্স একটা সরলরেখা, নতুন ছবি অনুযায়ী কিন্তু। ওকে, তো এই সরলরেখা দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে এদের যে বিপ্রদীপ কোণ, একটা হচ্ছে এটার সঙ্গে এটা, আর একটা হচ্ছে এটার সঙ্গে এটা। সো দেখো সেটাই লিখেছে, একটা হচ্ছে এ ও এক্স, এই যে এ ও এক্স, তার সঙ্গে হবে বি ও জেড, বি ও জেড, নতুন ছবি অনুযায়ী কিন্তু। ওকে, ওই বইয়ের ছবির সঙ্গে মেলালে কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হবে। আর একটা হচ্ছে, দেখো আমি যদি একটু কালার চেঞ্জ করে বলি, একটা হচ্ছে এওসি, সরি এওসি না, একটা এও জেড। আমরা কোন কোন সরলরেখা নিয়েছি, এ বি আর এক্স জেড, তাহলে আমাদের আর একটা এ বি আর এক্স জেড,
সো একটা এটা আর একটা এটা। সো আরেকটা কোণ আমাদের হচ্ছে যে আমি এখানে লিখছি এ ও জেড, আর তার সঙ্গে সমান হবে এদিকের এটার সঙ্গে এটা, মানে জেড ও বি, জেড ও বি এই দুটো সমান হবে। এখন প্রশ্নে বলা ছিল এ বি আর সিডি পরস্পর পরস্পরকে অভিমুখে ছেদ করেছে। সো প্রশ্ন অনুযায়ী যদি আমরা দেখতে চাই, সো আরেকটা লাইন এখানে লেখা নেই, সেটা হচ্ছে সেই জন্য এই লাইনটা কোথা থেকে আসছে বুঝতে অসুবিধা হচ্ছে। সেটা হচ্ছে যে এ বি এক্স জেড যেমন ও বিন্দুতে ছেদ করেছে, তেমনই কিন্তু সিডি এবং এক্স জেড পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, সো যদি এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, সো আগে আমরা একটু কালার চেঞ্জ করে দেখে নিই কার কার কথা বলা হচ্ছে। সিডির কথা বলা হচ্ছে আর এক্স জেড এর কথা বলা হচ্ছে। সো এই যে কোনটা নাম কি ডিও এক্স পেয়ে গেলাম ডিও এক্স, এবং এই যে কোনটা সিও জেড পেয়ে গেলাম সিও জেড। ওকে, সো এই কাজটা হলে, এই যে ছেদ করা এই কাজটা হলে আমরা কিন্তু এই বিপ্রতীপ কোণটাও পাবো। এখন এও এক্স এর সঙ্গে ডিও এক্স সমান, এটা কোথা থেকে পেলাম? এটা কিন্তু আমরা প্রদত্ত বা স্বীকারে পেয়ে এসেছি। ওকে, এটা কিন্তু আমরা প্রদত্ত বা স্বীকারে পেয়ে এসেছি। এই যে আমি লিখে রেখেছিলাম, দেখো এখানে হুট করে বসিয়ে দিয়েছি, আমি কিন্তু ওখানে লিখে দিলাম। এবং বিও জেড মানে এও এক্স এর সঙ্গে যদি ডিও এক্স সমান হয়, তো আমরা একটা জিনিস লক্ষ্য করি, আমরা নাম দিয়ে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে অনেক। ধরো এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 3। ওকে, সো আমি 1 2 3 তিনটেকে আমি আমার যে হোয়াইট বোর্ডের পেজ, সেই হোয়াইট বোর্ডের পেজে গিয়ে আমি এবার লিখছি, তারপরে আমরা আবার এখানে ফিরে আসবো। সো আমরা পেয়েছি প্রথমত অ্যাঙ্গেল এ ও এক্স ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও জেড। এটা কেন পেয়েছি? বিপ্রতীপ কোণ। নাম 1 দিলাম। দেন আমরা পাচ্ছি যে ডিও এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি সিও জেড, এটাও বিপ্রতীপ কোণ। এটার নাম আমরা 2 দিলাম। ওকে, সো দেন আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এরকম যে এ ও এক্স আর ডিও এক্স দুটো সমান। এটা কোথা থেকে পাচ্ছি? এটা স্বীকার অনুযায়ী পাচ্ছি কিন্তু। ওকে, প্রদত্ত। এটার নাম আমরা 3 দিলাম। এখন এই 3-এর ভিতরে যদি 1 আর 2 এর ভ্যালুটা বসিয়ে দিই, তার মানে 1 কি বলছে? 1 বলছে এও এক্স এর সঙ্গে বিও জেড সমান। সো এও এক্স এর জায়গায় আমরা এবার বসিয়ে দিচ্ছি বিও জেড। 2 কি বলছে? ডিও এক্স এর সঙ্গে সিও জেড সমান। সো ডিও এক্স এর জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি সিও জেড। তো আমরা এটা পাচ্ছি। দেখা যাক, আমরা বোর্ডে ফিরে যাই। সো সেটাই কিন্তু এখানে এসছে, এই যে বিও জেড ইকুয়াল টু সিও জেড, যেটা আমরা একটু আগে ক্যালকুলেশন করে রেখে আসলাম বোর্ডে। এই যে বিও জেড ইকুয়াল টু সিও জেড। সো বিও জেড ইকুয়াল টু সিও জেড আমরা একটু ছবিতে যদি দেখতে চাই যে এটা কি, বি ও জেড মানে এই কোণটা, আর সিও জেড মানে এই কোণটা। এই কোণ দুটো নাকি সমান হওয়ার কথা। সো এই কোণ দুটো সমান
এই কোণ দুটো সমান কখন হয়? এই কোণ দুটো সমান কখন হয়? যখন এই ওজেড লাইনটা, এই ওজেড লাইনটা এই সি ও বির এই কোণটার একটা সমদ্বিখণ্ডক হয়, তখন এটা সমান হয়। তো দেখো তাই লিখেছে ওজেড তাহলে বিওসির একটা সমদ্বিখণ্ডক। আবার ও ওয়াইটাকে আমরা বিওসির একটা সমদ্বিখণ্ডক বলে এসেছিলাম। তাহলে একটা কোণের তো দুটো সমদ্বিখণ্ডক হতে পারে না, তাও দুটো অন্তঃসমদ্বিখণ্ডক। একটা কোণের দুটো সমদ্বিখণ্ডক হতে পারে, একটা অন্তঃসমদ্বিখণ্ডক একটা বহিঃসমদ্বিখণ্ডক, সেটা আমরা উঁচু ক্লাসে উঠে পড়বো। বাট একটা কোণের কিন্তু দুটো সমদ্বিখণ্ডক হতে পারে না। একটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক একটাই হবে, বহিঃসমদ্বিখণ্ডক একটাই হবে। সো আমরা কিন্তু এখানে অন্তঃসমদ্বিখণ্ডক দেখতে পাচ্ছি দুটো। সো তার মানে এই ও ওয়াই এবং ও জেড যেটাকে আমরা অন্তঃসমদ্বিখণ্ডক বলছি সেটা কিন্তু হতে পারে না। সো ও ওয়াই যদি বিওসির সমদ্বিখণ্ডক হয়, বিওসির যদি সমদ্বিখণ্ডক হতে হয়, তাহলে এই ও ওজেডটাকে, যে ওজেডটা আমরা এঁকেছি, আমরা অঙ্কনের মধ্যে কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করেই ওজেডটাকে এঁকেছি। ওজেডটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল না, ওজেডটাকে আমরা আমাদের অঙ্ক করার জন্য এঁকেছি। তো আমরা করেছি, ভুলটা আমরা করেছি। এখানে যে ভুলটা তৈরি হলো, একটা কোণের দুটো সমদ্বিখণ্ডক দেখাচ্ছে, সেই ভুলের কারণ কিন্তু আমরাই কিন্তু এঁকেছি। সো আমাদের কিন্তু ওটাকে এলিমিনেট করতে হবে। সো যদি একটা কোণের দুটো সমদ্বিখণ্ডক থাকে, সো তার মানে এই ও জেডটা এই ও ওয়াইয়ের ওপরে এসে পড়বে, দুটো জিনিস একটা সরলরেখার উপর অবস্থান করবে। তার মানে কিন্তু আমরা দেখে ফেললাম যে আমরা অঙ্কনটা এমনভাবে এঁকেছিলাম যে এই এক্স ও জেড এটা একটা সরলরেখা থাকে। তো এখন ও জেডটা ও ওয়াইয়ের সঙ্গে যখন ও জেডটা যখন ও ওয়াইয়ের উপরে চলে আসলো, তার মানে এক্স ও ওয়াই এই জিনিসটা একটা সরলরেখা হয়ে গেল। সো ওটা কিন্তু তাই লাস্টে লেখা হয়েছে যে ও এক্স এবং ওয়াই একই সরলরেখা অবস্থিত, প্রুভড। এরকম কিন্তু আমাদের ছোটোখাটো নানা জিনিস প্রমাণ করতে দিতে পারে। ওকে, সো প্রমাণগুলো খুবই সোজা। উপপাদ্যগুলো যদি আমরা মুখস্থ রাখতে পারি, প্রমাণগুলো করাটা কিন্তু কোনো ব্যাপারই না। এবার আমরা চলে যাব আরও নিচে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে আমাকে বলবে। আমরা চলে এসেছি কোষে, দেখি 7.1। ওকে, 13টা অঙ্ক আছে দেখতে পাচ্ছি, এবং তারপরে সমান্তরাল সরলরেখা হচ্ছে তাকে ধর্মাবলী শুরু হচ্ছে। তো প্রথমত আমরা একের দাগের অঙ্কটায় যাব। দুটি সরলরেখা পি কিউ আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। দুটো সরলরেখা, একটার নাম পি কিউ, একটার নাম আর এস। ওকে, দাগ নাম্বার 1 বসে দেখি 7.1 কোথায় ছেদ করলো? না ও বিন্দুতে ছেদ করলো। এটা বিন্দুটা ও। যে বিপ্রদীপ কোণগুলি উৎপন্ন হয় তাদের আঁকা হয়েই গেছে, নাম লিখি। তো দুজোড়া বিপ্রদীপ কোণ উৎপন্ন হয়, একটা হচ্ছে পিওএস, এটার সঙ্গে কিউওআর সমান হবে পিওএস ইকুয়াল টু কিউওআর, এরা পরস্পরের বিপ্রতীপ কোণ হবে। আর একটা হচ্ছে আরওপি, তার সঙ্গে কিউওএস, এটা সমান হবে, এরা পরস্পরের বিপ্রতীপ কোণ হবে। ওকে, সো আমরা একের দাগের অঙ্কটা কিন্তু করে ফেললাম। এবার আমরা চলে যাচ্ছি দুইয়ের দাগে। এগুলো খুবই সোজা কিন্তু, মানে যদি একটু ভালো করে দেখো খুবই কিন্তু সোজা। তো চলে যাচ্ছি আমি দুইয়ের দাগে। দুটো অঙ্ক দিয়েছে, দুইয়ের দাগের 1 এ, ছবি দেখে চারটে কোণের মান বলতে হবে। সো প্রথমত আমরা দেখতে পাচ্ছি, আমি যদি এখানে একটা নাম দিই, এটা এ বি সরলরেখা, এটা পি কিউ সরলরেখা, এবং পরস্পরকে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম দিলাম ও, ও বিন্দুতে ছেদ করেছে। সো আমরা বিপ্রতীপ কোণগুলো কি কি পেয়ে যাই? একটা পাই অ্যাঙ্গেল এ ও পির সাথে অ্যাঙ্গেল বি ও কিউ, আর একটা পাই এ ও কিউ এর সাথে অ্যাঙ্গেল বি ও কিউ। ওকে, সো তার মানে
এক নম্বর কোণের সাথে 3 নম্বর কোণ সমান। এক নম্বর কোণের মান যদি 35 ডিগ্রি হয়, 3 নম্বর কোণের মানও 35 ডিগ্রি হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, আমি যদি নাম অনুযায়ী লিখি, অ্যাঙ্গেল এ ও পি এর মান হচ্ছে 35 ডিগ্রি, অ্যাঙ্গেল বি ও কিউ এর মান হচ্ছে 35 ডিগ্রি। এখন আমরা যদি একটু লক্ষ্য করি যে পি কিউ কিন্তু একটা স্ট্রেট লাইন, এবং এই স্ট্রেট লাইনটার পরে এও একটা স্ট্রেট লাইন দণ্ডায়মান হয়ে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করেছে। তো এই যে সন্নিহিত কোণ দুটো উৎপন্ন করলো, এই সন্নিহিত কোণ দুটোর সমষ্টি শতসিদ্ধ 1 অনুযায়ী এই কোণটা এবং এই কোণটা, এই কোণ দুটোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। তো আমরা বলতে পারি অ্যাঙ্গেল পি ও এ প্লাস অ্যাঙ্গেল এ ও কিউ, এই কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি হবে। পি ও এ কত? 35। এ ও কিউ কত? জানি না। সো এ ও কিউ কত? 180 মাইনাস 35। সো 5-এর পর থেকে 10, 5 হাতে 1, 3 আর 1 4, 145 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি আসছে। তো 145 ডিগ্রি কার মান? এ ও কিউ এর মান। এ ও কিউ কে? অ্যাঙ্গেল 4, 145 ডিগ্রি। আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল এ ও কিউ 145 ডিগ্রি। এখন বিপ্রতীপ কোণ অনুযায়ী এ ও কিউ এর সঙ্গে কিন্তু বিওপি সমান, মানে এ কিউ এর মান যা হবে বিওপি 2 নম্বর কোণের মানও তাই হবে। সো এই কোণটাও কিন্তু 145 ডিগ্রি হবে। তো অ্যাঙ্গেল ডিওপি সেটাও কিন্তু 145 ডিগ্রি আসছে। ওকে, সো আমরা এই পরের যে বিওপিটা বের করলাম 145 ডিগ্রি, সেটা আমরা অন্যভাবে বের করতে পারতাম। যে এরকমভাবে যদি বের করি, যে ধরুন সাপোজ আমরা যদি এই এবি কে একটা স্ট্রেট লাইন ধরে নিই, ওকে, এবং তারপরে যদি পি কিউ পিও কে দণ্ডায়মান করি, সো সেক্ষেত্রে আমরা ওই একই রকমভাবে ক্যালকুলেশন করে কিন্তু পাবো, কারণ এইটা আমরা জানি, এই এ ও পিটা জানি মানে শুধু 35 ডিগ্রি। সো এই দুটোর সাম কত হবে? 180। সেখান থেকেও কিন্তু আমরা বের করতে পারতাম। তো আমরা 2 এর দাগের এরটাও করে ফেললাম। এবার আমরা যাবো 2 এর দাগের 3, 2 এর দাগের বি। 2 এর দাগের বি আমি কোশ্চেন পেপারে অনেক জায়গায় কিন্তু দেখেছি। প্রশ্ন বিচিত্রা, যে কোনো বছরের প্রশ্ন বিচিত্রায় প্রচুর জায়গায় কিন্তু এই 2 এর দাগের বি থাকে। সো এখানে আমাদেরকে দুটো কোণের মান বলে দিয়েছে, একটা হচ্ছে টিওএস, মানে এই কোণটা, আর একটা হচ্ছে আর ও কিউ, এই কোণটা। সো 1 নম্বর কথা, দুটো স্ট্রেট লাইন যখন পরস্পরকে ছেদ করেছে, তো তখন এরা পরস্পরকে ছেদ করায় যে বিপ্রতীপ কোণটা উৎপন্ন হয়েছে, সেগুলোর নাম যদি আমরা একটু লিখতে চাই, 1 নম্বর আর ও কিউ এর সঙ্গে সমান হচ্ছে পিওএস। আর ও কিউ এর মান কত? আর ও কিউ এর মান হচ্ছে 60 ডিগ্রি। পিওএস কে আমরা দুভাগে ভাঙতে পারি, এই যে টোটাল পিওএস, এই পিওএস কে আমরা দুভাগে ভাঙতে পারি, একটা হচ্ছে পিওটি আর একটা হচ্ছে টিওএস। সেটাকে ভেঙে দিলাম, পিওটি প্লাস টিওএস। তো 60 ডিগ্রি। পিওটির মান আমরা জানি না, টিওএস এর মান আমরা জানি 20 ডিগ্রি। সো পিওটির মান বেরিয়ে চলে আসলো 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, দ্যাট ইজ 40 ডিগ্রি। সো আমরা পিওটি কোথায় আছে? এই যে 40 ডিগ্রি বসিয়ে দিলাম। ওকে, সো কাজ কমপ্লিট একটা হলো। এবার আমরা দেখি অন্য পার্টে যাই। আমরা একটা সরল রেখা অঙ্কন করছি পিকিউ। এই পিকিউ সরল রেখাটা ওপরে ওআর সরল রেখাটা দণ্ডায়মান হয়ে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করলো, তাদের মধ্যে একটা কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, সেটা হচ্ছে আর ও কিউ। আর একটা কোণের মান আমরা জানি না। সো এখান থেকে আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেল পি ও আর প্লাস অ্যাঙ্গেল আর ও কিউ, এই মানটা কত হবে? 180 হবে। পি ও আর কত? আননোন, অজানা। আর ও কিউ কত? 60 ইকুয়াল টু 180 হবে। সো পি ও আর ইকুয়াল টু 180 মাইনাস 60, 120 ডিগ্রি আসছে। পি ও আর বা আর ও পি যাই বলি, এটার মান কিন্তু 120 ডিগ্রি আসছে। আমরা এটা 60 পেয়েছি, এটা 120 পেয়েছি, এটা 40 পেয়েছি। সো বিপ্রতীপ কোণের ধারণা অনুযায়ী আমরা কি বলতে পারি? যে পি ও আর এর যে মানটা,
সেটা কিউ ও এস এর সঙ্গে সমান। পি ও আর এর মান যদি 120 ডিগ্রি হয়, সো কিউ ও এস এই যে কোণটা, এই কোণটার মানও 120 ডিগ্রি হবে। সো এটাও কিন্তু 120 ডিগ্রি আসছে। ওকে, সো আমরা এখান থেকে আমি একটু মডিফাই যদি করতে চাই, সো আমরা কি করব, যে এই টিও যেটা রয়েছে, টিওটাকে একটু টেনে বর্ধিত করে দিচ্ছি। টিওটাকে টেনে এটা টি একটা কিছু নাম দিয়ে দিচ্ছি, এম, টি কিউ টি এম নাম দিয়ে দিলাম। সো এখানে এইটা যদি 20 ডিগ্রি হয়, সো এইটা কিন্তু 20 ডিগ্রি হবে, এবং এটা যদি 40 ডিগ্রি হয়, এটা কিন্তু 40 ডিগ্রি হবে। ওকে, সো এরকমও আমি এক্সটেন্ড করে দিতে পারি। ক্লিয়ার? তো যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে বলবে। এবার আমি পরবর্তী টপিকে যাচ্ছি। 3 দাগের কোশ্চেন যেটা রয়েছে, তীর্থ পি কিউ এবং এক্স ওয়াই দুটো সরলরেখা আঁকলো যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলো মেপে দেখি, মানে ওই জাস্ট দুটো সরলরেখা এঁকে চাঁদা দিয়ে তুমি মেপেও দেখতে পারো বাড়িতে যে উল্টো উল্টো কোণগুলো সমান হচ্ছে কিনা। ওকে, সো এটা আমরা করতেই পারি। সো 4 নম্বর প্রশ্ন, পাশের ছবি দেখে নিচের প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি। কি দিয়েছে না, এক, দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক। পূরক মানে কি, যোগ করে 90। সো এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এই কোণটা এবং এই কোণটা যোগ করে কিন্তু 90 হবে। তাহলে দুটো কোণ, পূরক কোণের নাম লিখতে বলেছে। আমরা অ্যাঙ্গেল এ ও এম এবং অ্যাঙ্গেল ডিও এম লিখতে পারি। অ্যাঙ্গেল এ ও এম, অ্যাঙ্গেল ডিও এম, কারণ আমরা জানি যে অ্যাঙ্গেল এ ও এম এর সঙ্গে যদি অ্যাঙ্গেল ডিও এম যোগ করা হয়, সো 90 ডিগ্রি আসছে। ওকে, দেন দুটি সম্পূরক কোণের নাম লিখতে বলেছে। সো আমরা যে কোনোটা নিতে পারি, এটার সঙ্গে এটাকে নিতে পারি, যে মানে অন্যগুলোও নিতে পারি। সো সম্পূরক কোণ মানে যোগ করে 180। সো আমরা বি ও সির সঙ্গে বিওসি এবং আমরা বিওডি যদি নিই, সো বিওসি প্লাস বিওডি, সরি, সো এটা যোগ করে 180 হচ্ছে, তাহলে এটা সম্পূরক কোণ। এবং দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ কোণ। সেটা তো খুবই সোজা, আমরা এই কোণটার সাথে এই কোণটাকে নিতে পারি, বা এটার সাথে এটাকেও নিতে পারতাম, কোনো অসুবিধা নেই। সো এখানে জাস্ট দুটো লিখতে বলেছে, একটা আমরা নিচ্ছি অ্যাঙ্গেল বিওডি এবং আর একটাকে নিচ্ছি আমরা অ্যাঙ্গেল এওসি। ওকে, সো এরকম সহজ সহজ প্রশ্ন আমাদেরকে দিয়েছে। সো 4 দাগ আমরা কমপ্লিট করে ফেললাম। 5 দাগে যেটা রয়েছে, দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির মান সমান হয়, যুক্তি দিয়ে প্রমাণ করি। এটা কিন্তু আমাদের অ্যাজ এ মানে থিওরির ভিতরেই ছিল। ওকে, সো আমি পেজটা ক্লিয়ার করি। এই আমরা যে উপপাদ্য 1টা করলাম একটু আগে, এই উপপাদ্য 1টাই কিন্তু ওটা। দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হচ্ছে, সেই দুজোড়া বিপ্রতীপ কোণ প্রতি জোড়া যে পরস্পর সমান, সেটাই ওখানে আমরা এখানে দেখিয়েছি, সেটাই আমাদেরকে ওখানে দেখাতে দিয়েছে। ওকে, সো আমরা তাহলে এটা করলেই, এই উপপাদ্য 1টা লিখে দিলেই আমাদের ওই অনুশীলনীর যে প্রশ্নটা, কত দাগ না 5 দাগ, বিপ্রতীপ কোণগুলির মান সমান হচ্ছে, সেটা অনুশীলনীর এই 5 দাগের প্রশ্নটা কিন্তু আমাদের থিওরির মধ্যেই রয়েছে। চলে আসছি 6 দাগ। 6 দাগে আমরা যেটা পাচ্ছি যে 3টে কোণের মান বের করতে দিয়েছে, খুবই সোজা। সো অ্যাঙ্গেল এওডির মান যদি, আমরা জানি অ্যাঙ্গেল এওডির সঙ্গে অ্যাঙ্গেল বিওসি বিপ্রতীপ কোণ হবে, কারণ দুটো সরলরেখা এ বি আর সিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, করে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন করেছে তাদের মধ্যে এক জোড়া এটা। সো বিওসির মান কিন্তু 120 ডিগ্রি হবে। সো একটা মান কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা 120। এবার ওই সম্পূরক কোণের ধারণা যদি আমরা ইউজ করি, যে এবিটাকে যদি আমি স্ট্রেট লাইন ধরে নিই, এবং তার ওপর
ওসিটাকে যদি আমি একটা যে কোনো সরলরেখা ধরে নিই, সো এ যে দুটো কোণ উৎপন্ন করলো, একটা হচ্ছে এওসি আর একটা হচ্ছে বিওসি। সো এই এওসি আর বিওসি যোগ করে কত হবে? 180 হবে। সো এওসির মান কত জানা নেই, বিওসির মান কত 120। সো অ্যাঙ্গেল এওসি কত চলে আসছে? 180 মাইনাস 120। তো আমরা পেয়ে যাচ্ছি অ্যাঙ্গেল এওসির মান 60°। সেই মানটা পেয়ে যাচ্ছি 60°। সো আমরা এওসির মান পেয়ে গেলাম 60°। সো এওসি যদি 60 হয় তাহলে এই কোণটা তো বিপ্রদীপ কোণ, কারণ আমরা জানি এওসি আর বিওডি এরা পরস্পর সমান। সো বিওডির মানটাও কিন্তু 60° হবে। ওকে, সো আমরা এরকমভাবে যে কোনো ক্রস টাইপের যে ছবিগুলো, সেই ছবির কিন্তু যে কোনো কোণের মান কিন্তু আমরা বের করে নিতে পারছি, এবং তার সঙ্গে যদি আরও এক্সট্রা কোনো একটা পার্ট জোড়া থাকে সেটার মানও কিন্তু আমরা বের করে নিতে পারছি। ওকে, সো আমরা পরের কোশ্চেনটায় চলে যাচ্ছি। এটাও সেই ক্রস টাইপের ছবি, এবং এটা একটু মানে আমাদের হয়তো আলাদা রকম দিয়েছে, যাই হোক দেখি কি দিয়েছে। সো কোশ্চেনটায় প্রথমত দিয়েছে পিকিউ আর আর এস দুটো স্ট্রেট লাইন পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এবং বলছে পিও আর আর কিউ ও এস এদের যে সমষ্টি, পিও আর কিউ ও এস এদের যে সমষ্টি, এটা নাকি 110°। আমরা একটি ছবিটায় দেখতে চাই পিও আর কোনটা এটা আর কিউ এস কোনটা এটা। এটা কি? এটা তো বিপ্রদীপ কোণ। সো বিপ্রদীপ কোণের নিয়ম অনুযায়ী এরা দুজন পরস্পর সমান। সো অ্যাঙ্গেল পিও আর আর অ্যাঙ্গেল কিউ ও এস এদেরকে সমান হওয়ার কথা। সো অ্যাঙ্গেল কিউ ও এস, পিও আর এর জায়গায় কিউ এস বসিয়ে দিলাম, কিউ এস এর জায়গায় কিউ এস থাকলো ইকুয়াল টু 110। সো টু অ্যাঙ্গেল কিউ ও এস ইকুয়াল টু 110। সো অ্যাঙ্গেল কিউ ও এস ইকুয়াল টু 110কে 2 দিয়ে ভাগ, তার মানে 55° পাচ্ছি। সো কিউ ও এস এর মান আমরা পেয়ে গেলাম 55°। কিউ ও এস যদি 55 হয়, পিও আরও 55 হবে, কারণ এরা বিপ্রদীপ কোণ পরস্পরের সমান। সো আমি পিও আর এটা বের করে ফেলেছি 55, কিউ ও এস এটা বের করে ফেলেছি 55। এখন আমাদের বের করা বাকি রয়েছে আর দুটো বিপ্রদীপ কোণ। সো আমরা তার জন্যই সেই সম্পূরক কোণের ধারণাটায় যাব। সো প্রথমত আমাকে যদি পি কিউ স্ট্রেট লাইনটা আঁকতে হয়, তারপরে যদি আমি আরও লম্বটাকে আরও স্ট্রেট লাইনটা আঁকি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো কোণ উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে আরও কিউ আর একটা হচ্ছে পিও আর। সো অ্যাকর্ডিং টু আওয়ার মানে আগের চ্যাপ্টারে আমরা পড়েছি যে এদের যে যোগফল সেটা কত হয়? 180 হয়। সো অ্যাঙ্গেল পিও আর প্লাস অ্যাঙ্গেল আর ও কিউ এই যোগফলটা 180। সো পিও আর কত? পিও আর আমরা দেখতে পাচ্ছি 55, প্লাস আর ও কিউ কত আমরা জানি না, ইকুয়াল টু 180। সো আর ও কিউ ইকুয়াল টু 180 মাইনাস 55। সো 5 থেকে 180 শূন্য বাদ দিলে আমরা কত পাচ্ছি? মানে 10 বাদ 5, হাতে 1, 5 থেকে 6, 6-এর পর থেকে 18, 6-এর পর থেকে 8 মানে 2, 125°। সো আমরা এই মানটা পেয়ে গেলাম 125°। ওকে, সো তাহলে এটাও বিপ্রদীপ কোণ, কারণ আমরা জানি অ্যাঙ্গেল পি আর ও কিউ এর মান যা হবে অ্যাঙ্গেল পি ও এস এর মানও তাই হবে। সো এটা 125 হলে এটাও 125। সো পিও আর এর কিউ আর এর মান 125, পিও এস এর মানও 125। সো আমরা আজকে অনেকগুলো ছোট ছোট অঙ্ক করলাম। এরপরে আমি যে স্বতঃসিদ্ধগুলো রয়েছে এর পরবর্তী 8, 9, 10 যে পরবর্তী কটা অঙ্ক আছে একবার দেখে নেব। এই প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমরা 8-এর দাগের অঙ্কটাও করতে পারি। 8-এর দাগের অঙ্কটা আমাদের নিউমেরিক্যাল বেসিস অঙ্ক। 9, 10, 11, 12, 13 এই 4টে অঙ্ক, 4টে না 5টা, 9, 10, 11, 12, 13 এই 5টা অঙ্ক কিন্তু প্রমাণ টাইপসের অঙ্ক। ওকে, সো এইগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। সো
ওটা আমরা পরের দিন করব। আজকে আমরা 8 দাগটা আগে করি। সো 8 দাগ বলছে ওপি, ও কিউ, ও আর, ও এস সমবিন্দু, মানে এরা চারটে একটা বিন্দু দিয়ে যাচ্ছে। ওপি এবং ও আর একই সরলরেখা অবস্থিত, ওপি এবং ও আর একই সরলরেখা অবস্থিত। সো আমি এখানে তাহলে মানে আমাকে একটু উপরের ছবিটা দিয়ে যদি আমি কাজ চালাতে চাই তাহলে আমাকে এটাকে আর করতে হবে। দেখো ওপি এবং ও আর একই সরলরেখা অবস্থিত হয়ে গেল। পি ও আর বিন্দু ও বিন্দুর বিপরীত পাশে অবস্থিত। দেখো পি বিন্দু আর বিন্দু ও বিন্দুর দুটো বিপরীত পাশে উল্টো উল্টো পাশে অবস্থিত। তাহলে আমাকে এইটাকে অ্যাটলিস্ট কিউ করতে হবে। ওকে, সো এবার এটা মানে যেরকম খুশি সেরকম হতেই পারে। সো আমরা অ্যাটলিস্ট এখনো পর্যন্ত সমরেখা ধরছি, যাই হোক দেখা যাক। বিপরীত পাশে অবস্থিত পি ও কিউ, পি ও কিউ কোনটা? এই মানটা। আর ও এস এই মানটার সঙ্গে সমান। ওকে, সো তার মানে একটা জিনিস ক্লিয়ার, এই দুটো কোণ যদি সমান হয়, এবং দেখো পরে আরও একটা দিয়ে দিয়েছে যে পিওএস মানে এই কোণটা আর ও কিউ এর সঙ্গে সমান, মানে এই কোণটার সঙ্গে সমান, তাহলে 100% ক্লিয়ার পি, পি আর একটা স্ট্রেট লাইন, পি আর একটা স্ট্রেট লাইন এবং কিউ এস আর একটা স্ট্রেট লাইন, কিউ এস আর একটা স্ট্রেট। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ বিপ্রদীপ কোণ তখনই উৎপন্ন হয় যখন দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করে। ওকে, সো এখন একটার মান বলে দিয়েছে, পিও কিউ এর মান বলে দিয়েছে। কোথায় পিও কিউ? এই কোণটার মান বলে দিয়েছে 50। সো আমরা সাথে সাথেই পেয়ে যাবো এই কোণটার মান 50, মানে আর ও এস এর মান 50। ওকে, আমাদের বাকি দুটো কোণের মান বের করতে হবে। খুবই সোজা, আমরা পারি এগুলো করতে এখন। সো আমি যদি এখানে কিউ এস এই স্ট্রেট লাইনটাকে নিই এবং তারপরে আর ওটাকে আমরা আর একটা রশ্মি হিসাবে নিই। সো যে দুটো কোণ উৎপন্ন হলো, একটা হচ্ছে এই আর ও এস, একটা হলো এটা। সো এদের যে সমষ্টি আর ও কিউ প্লাস আর ও এস কত হবে? 180 হবে। এর মধ্যে আর ও কিউ এর ভ্যালু আমার জানা নেই, আর ও এস এর ভ্যালু আমার জানা 50, 180। সো আর ও কিউ এর ভ্যালু ইজিলি বেরিয়ে যাচ্ছে, 180 থেকে 50 বাদ মানে 130। সেই কোণটার মান 130। কার মান বেরোলো? কিউ ও আর। এটা যদি 130 হয়, বিপ্রতীপ কোণের ধারণা অনুযায়ী কিউ ও আর এর মানটা পি ও এস এর সঙ্গে সমান। সো পি ও এস যেটা আমাদের বের করতে দিয়েছিল সেটাও কত হবে? 130 হবে। তো এই কোণটার মানও কিন্তু 130 হয়ে যাচ্ছে। ওকে, সো এইভাবে কিন্তু আমরা এই ছোট ছোট অঙ্কগুলোকে করতে পারি। সো আমি নেক্সট টপিকে যাচ্ছি। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে আমাকে বলবে। সো এখন আমি কটা স্বীকার্য আর কটা স্বতঃসিদ্ধ, স্বীকার্যগুলো তোমাদের বইতে লেখাই রয়েছে। স্বীকার্য স্বতঃসিদ্ধ কাকে বলে সেগুলো আমি একটু কয়েকটা স্বীকার্যগুলোকে অ্যাটলিস্ট আজকে বলে দিই, দরকার হলে স্বতঃসিদ্ধগুলো আমরা পরের দিন বলবো। এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। সো স্বীকার্য, যে সকল জ্যামিতিক বিবৃতি আমরা আগেই নানাভাবে প্রমাণ করেছি, এবং যেগুলি সর্বদাই ধ্রুব, মানে প্রমাণ নাও করা থাকতে পারে, এবং যেগুলি সর্বদাই ধ্রুব।
ধ্রুব মানে সত্য, ওকে, ধ্রুব বা সত্য, সেই সব জ্যামিতিক বিবৃতিগুলিকে স্বীকার্য বলে। ওকে, সো আমরা পাঁচটা স্বীকার্য অলরেডি দেখে এসছি। আমরা চলে যাই আমাদের বইতে। স্বীকার্যের সংজ্ঞাটা আমি বলে দিলাম। এই যে স্বীকার্য, এটা আমরা এই স্বীকার্যের সংজ্ঞা এখানে লেখাও রয়েছে। সো 1 নম্বর স্বীকার্য হচ্ছে দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়। 2 নম্বর স্বীকার্য হচ্ছে একটি সরলরেখাকে দুদিকে যত ইচ্ছা খুশি বাড়ানো যায়। 3 নম্বর স্বীকার্য হচ্ছে যে কোনো একটি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটি ব্যাসার্ধের দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। 4 নম্বর স্বীকার্য হচ্ছে যে কোনো দুটি সমকোণের পরিমাপ সমান। 5 নম্বর স্বীকার্য হচ্ছে একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখার সমান্তরালে একটি মাত্র সরলরেখা আঁকা যায়, যেটাকে আমরা পেপথেয়ারের বিবৃতি বলি। ওকে, সেই হলো স্বীকার্য। এরপরে 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 আমরা স্বতঃসিদ্ধের কথায় যদি আমরা আসি, সো স্বতঃসিদ্ধ যে সকল জ্যামিতিক সত্য, এক সেকেন্ড কালারটা আমি চেঞ্জ করে নিই। যে সকল জ্যামিতিক সত্য জ্যামিতিক সত্য অঙ্কন এবং ধাপে ধাপে যুক্তি সহকারে পূর্বেই প্রমাণ করা হয়েছে। মানে এটা মেবি মানে উপপাদ্য না, আমরা প্রমাণ অঙ্কন করে হয়তো প্রমাণ করেছি বা যুক্তি সহকারে হয়তো আমরা দেখেছি প্রমাণ করা হয়েছে, তাদের স্বতঃসিদ্ধ বলে। তো স্বতঃসিদ্ধ প্রায় 9-10টা স্বতঃসিদ্ধ আছে, আমি দেখি আজকে না বললেও অন্য কোনো একটা দিন বলবো। এরপরে আমাদের বইয়ে দুটো স্বতঃসিদ্ধ রয়েছে। তো এই হচ্ছে স্বতঃসিদ্ধ দুটো, যে দুটোকে আমরা ইউজ করলাম। এক হচ্ছে একটি সরলরেখার উপরে একটি রশ্মি দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের পরিমাপের সমষ্টি দুই সমকোণ। আর 2 নম্বর, দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ হলে তাদের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। এই দুটো স্বতঃসিদ্ধ আমরা ইউজ করেছি এই উপপাদ্যটার ভিতরে, মানে দ্বিতীয়টা ইউজ করিনি যদিও। সো এবার আমরা চলে যাব উপপাদ্য কাকে বলে। সো থার্ড হেডিং, উপপাদ্য। যে সকল জ্যামিতিক বিবৃতি যুক্তি সহকারে ধাপে ধাপে প্রমাণ করা যায়, তাদের উপপাদ্য বলে। ওকে,
সো আমরা এরকম উপপাদ্য, আমি যেটা বললাম যে উপপাদ্য আমরা 9-10-এ আরও করবো। টোটাল আমাদের 8-9-10-এ 50টা উপপাদ্য আমরা দেখবো। সো আমি এখনই সব উপপাদ্য বলে দিচ্ছি না, প্রচুর উপপাদ্য এরকম আছে। এছাড়াও উঁচু ক্লাসে তো আরও উপপাদ্য রয়েছে, তো সেগুলোকে আমরা উপপাদ্য বলবো। এবং আজকে আমরা একটা উপপাদ্য দেখলাম যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ কিন্তু পরস্পর সমান হয়, এরকম উপপাদ্য কিন্তু একটা আমরা দেখলাম। ওকে, সো এবার লাস্টলি আমি আজকে স্বতঃসিদ্ধ কটা বলছি, যে আমি এই পেজটা সেভ করে রাখছি এবং ক্লাসের শেষে পাঠিয়ে দেবো। যে 10টা স্বতঃসিদ্ধের কথা আমি বলছিলাম, স্বতঃসিদ্ধ নাম্বার 1, স্বতঃসিদ্ধ নাম্বার 1, একটি সরলরেখার ওপর একটি সরলরেখার ওপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। এটা আমাদের বইয়েই ছিল, তাদের সমষ্টি দুই সমকোণ। ওকে, সো নেক্সট পয়েন্ট নাম্বার 2, দ্বিতীয় স্বতঃসিদ্ধ, দুটি সন্নিহিত কোণের পরিমাপের দুটি সন্নিহিত কোণের পরিমাপের সমষ্টি দুই সমকোণ হলে তাদের বহিস্থ বাহু দুটি একই সরলরেখায় থাকবে। এটা হলো দ্বিতীয় স্বীকার্য। তৃতীয় স্বীকার্য, যে সকল, মানে এগুলোই আমরা ইউজ করেছি, যে সকল বস্তু অপর একটি বস্তুর সঙ্গে সমান, তারা পরস্পর সমান। এটাকে নিয়ে আমি একটু বলতে চাইবো, যে কোনো একটা বস্তু, একটা বস্তু সেটা যদি বির সঙ্গে সমান হয় এবং একটা বস্তু যদি সির সঙ্গে সমান হয়, তাহলে এই বিসি বস্তু দুটো কিন্তু এর সঙ্গে সমান। সো আমরা বলতে পারি বিসি সমান। যেমন আমরা ওই দুটো 180 ডিগ্রি 1 নং ও 2 নং থেকে পাই বলে লিখেছিলাম, যেটা সেই লাইনটাই কিন্তু ওই জিনিসটাকে, এই স্বতঃসিদ্ধটাকে ইউজ করা হয়েছিল। ওকে, সো আমরা ওখানেও কিন্তু অলিখিতভাবে স্বতঃসিদ্ধ নাম্বার 3টাকে প্রমাণ, মানে ব্যবহার করেছি। নাম্বার 4, সমান সমান বস্তুর সঙ্গে একই বস্তু বা সমান সমান বস্তু, এখানে যেগুলো বস্তু দিয়ে বলছি সেগুলো মেবি কোণ হতে পারে, মেবি লাইন হতে পারে। সমান সমান বস্তু যোগ করলে যোগফলগুলি পরস্পর সমান হবে।
ঠিক সেম টু সেম একটা বিয়োগ দিয়ে আছে। পয়েন্ট নাম্বার 5, সমান সমান বস্তু থেকে সমান সমান বস্তু থেকে একই বস্তু বা সমান সমান বস্তু বিয়োগ করলে বিয়োগফলগুলি সমান হবে। বিয়োগফলগুলি সমান হবে। এটাও কিন্তু আমরা ইউজ করেছি ওই উপপাদ্যের মধ্যে, যখন আমরা ওই যে দুটোকে বিয়োগ করেছিলাম, কাটাকুটি করেছিলাম দু সাইড থেকে। সো আলটিমেটলি কিন্তু ওটাকে বিয়োগ করাই হলো। স্বতঃসিদ্ধ নাম্বার 6, সমান সমান বস্তুর একই গুণিতক বা একই সমাংশ মানে হচ্ছে সন্ধি করলে সমান অংশ, একই সমাংশ পরস্পর সমান। মানে এ আর বি সমান ছিল, তাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম 2a আর 2b, সেটাও সমান হবে। তাকে আমি 2 দিয়ে ভাগ করে দিলাম a/2 আর b/2, সেটাও সমান হবে। সো পয়েন্ট নাম্বার 7, কোনো বস্তু তার যে কোনো অংশ অপেক্ষা বৃহত্তর। ওকে, সো এটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই, ধরো একটা কোণ রয়েছে এ ও বি কোণটা। সো এ ও বি কোণটার একটা অংশ আমি যদি এ ও পি নিই, তাহলে এ ও পি থেকে কিন্তু এ ও বিটা বড় হবে। এটা কিন্তু গ্রেটার দ্যান সাইন। ওকে, এ ও বিটা কিন্তু বড় হবে। কোনো বস্তু তার যে কোনো অংশ থেকে কিন্তু নিচে সেটা বড় হয়। পয়েন্ট নাম্বার 8-এ এবার আমরা যাব। পয়েন্ট নাম্বার 8, দুটি সরলরেখা কোনো সমতলকে সীমাবদ্ধ করতে পারে না। কোনো সমতলকে সীমাবদ্ধ করতে পারে না। দুটি সরলরেখা কোনো সমতলকে সীমাবদ্ধ করতে, অ্যাটলিস্ট 3টে সরলরেখার দরকার হয়। ওকে, তো আমি পেজ সেভ করে রাখছি এবং শেষে আমি গ্রুপে পাঠিয়ে দেবো। দেন পয়েন্ট নাম্বার 9 হবে এবার, স্বতঃসিদ্ধ নাম্বার 9 হচ্ছে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে, যেটা নিয়ে আমরা আগের বা পরবর্তী চ্যাপ্টারগুলো সমান্তরাল সরলরেখার ধর্ম চ্যাপ্টারেও পড়বো, ছেদ করলে প্রতিজোড়া অনুরূপ কোণ পরস্পর সমান হয়। এটা আমরা আবার পরবর্তী চ্যাপ্টারে গিয়ে পড়ব। এবং পয়েন্ট নাম্বার 10 যদি আমরা লিখতে চাই, যে দুটি সরল রেখাকে
একটি সরল রেখা ছেদ করলে একটি সরলরেখা ছেদ করলে যদি এক যদি এক জোড়া অনুরূপ কোণ যদি এক জোড়া অনুরূপ কোণ দুটি সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে যদি এক জোড়া অনুরূপ কোণের পরিমাপ সমান হয়, কোণের পরিমাপ সমান হয়, তবে ওই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। তবে মানে নয়ের উল্টোটা, ওই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হয়। ওকে, সো এই হচ্ছে আমাদের 10টা শতসিদ্ধ। মোটামুটি আমাদের 10th লেভেলে করতে গেলে যে কটা লাগবে, বা এই 8 লেভেলই ধরে রাখি আপাতত, করতে গেলে যে কটা শতসিদ্ধ আমাদের লাগবে সে কটা আমি বলে দিয়েছি। বইয়ে সাধারণত 2টো রয়েছে, আরও হয়তো পরবর্তীতে আমরা পেয়ে যাব। যাই হোক, তো আমরা সব কটা একবার আলোচনা করে নিলাম। পেজও আমি সেভ করে রাখছি, গ্রুপে আমি পাঠিয়ে দেবো। যদি এই পর্যন্ত আলোচনায় কোনো প্রশ্ন থাকে বলো। নেক্সট ক্লাস কবে হবে? সাধারণত 1-2 দিন পরেই আমি নেক্সট ক্লাস নেব, তো সেটাও আমি জানিয়ে দেবো কী নেব। এই চ্যাপ্টারের 5টা প্রয়োগ টাইপের অঙ্ক, এবং ওইগুলো মানে ওই স্বীকার প্রমাণ, প্রদত্ত স্বীকার প্রমাণ অঙ্কন এরকম করে করেই প্রমাণগুলো করতে হবে। তো সেগুলো আমি করাবো, কবে কোনটা করাবো সেটা আমি বলে দেবো, সেটা আমি গ্রুপে জানিয়ে দেবো। ওকে, সো যদি কোনো প্রশ্ন থাকে এবার করো।